আজকে আমাদের 0 ক্লাস 3 আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে রিপিটিং ইনভয়েস, মাল্টি কারেন্সি ইনভয়েস, পারচেস ওভারভিউ, প্রিপেমেন্ট অ্যান্ড ওভার পেমেন্ট এবং রেকর্ডিং জার্নাল। সো আমরা জার্নাল কিভাবে ম্যানুয়ালি রেকর্ড করতে হয় সেটাও শিখবো, প্লাস কিভাবে ইম্পোর্ট করতে হয় সেটাও শিখবো। দেন আমাদের সব অ্যাক্টিভিটিগুলো যখন করা শেষ হবে এরপরে আমরা রিপোর্ট রান করব। সো ফার্স্টে আমি আমাদের ডকুমেন্ট অন করে নিই এবং জেরো সফটওয়্যারে লগ ইন করে নেব। বিজনেসের আন্ডারে আমরা চলে যাব সেলস ওভারভিউতে। তো এর আগের ক্লাসে কিন্তু আমরা এই পার্টটা শিখেছিলাম, সেলস ওভারভিউ। আমাদের রিপিটিং ইনভয়েসটা বাকি ছিল। তো আজকে আমরা শিখব সবার ফার্স্টে রিপিটিং ইনভয়েস। ফার্স্টে আমি রিপিটিং ইনভয়েসে ক্লিক করব। তো রিপিটিং ইনভয়েসটা আসলে কি? প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সেম আইটেম, সেম কোয়ান্টিটি, সেম বায়ার যদি আমাদের কাছে সেম অর্ডার রিপিট করে, তাহলে প্রতি মাসে মাসে না করে বা প্রতি সপ্তাহে না করে আমরা একটা টেমপ্লেট তৈরি করে রাখতে পারি। এটাই হচ্ছে মূলত রিপিটিং ইনভয়েস। আমরা যখন কুইকবুকস অনলাইন সফটওয়্যারে করেছিলাম তখন নাম ছিল রিকারিং ইনভয়েস, এবং জেরো সফটওয়্যারে এটার নাম হচ্ছে রিপিটিং ইনভয়েস। তো রিপিটিং ইনভয়েস কি এটা তো আমরা সবাই জানলাম। এখন আমরা দেখব যে এখানে আমাদের কোন কোন মেনুগুলো আছে। রিপিট দিস ট্রানজাকশন এভরি, এখানে উইক দেওয়া আছে এবং মান্থ দেওয়া আছে। আমরা যখন কুইকবুকসে পড়েছিলাম সেখানে কিন্তু 4টা অপশন ছিল এবং আমাদের জেরো সফটওয়্যার এখানে 2টা অপশন আছে। এখন উইকস এবং মান্থস থেকে আমরা মান্থ সিলেক্ট করব, কজ মান্থলি বেশি হয়ে থাকে। দেন আমাদেরকে ডেট দিতে হবে, ডিউ ডেট দিতে হবে, এখানে একটা এন্ডিং ডেট দিতে হবে। এই যে আমরা রিপিটিং ইনভয়েসটা করছি এটা চাইলে আমরা 1 বছরের জন্য করতে পারি, 2 বছর বা 3 বছর, এটা অপশনাল দেওয়া আছে। এবং এই ডেটটা যদি আমরা না সেট করি এটা তাহলেও হবে। এখানে আমরা ইনভয়েস টু, এখানে আমরা কার জন্য ইনভয়েসটা করছি, আমরা কাস্টমারের নাম এন্ট্রি করব, কোনো রেফারেন্স নাম্বার থাকলে এন্ট্রি করব, আর ব্র্যান্ডিং এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কোন টেমপ্লেটে আমরা প্রিন্ট করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। এবং ফার্স্টে আমি এখানে ডেট দিয়ে নিই। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের রিপিটিং ইনভয়েস অলওয়েজ প্রেজেন্ট ডেটে হবে অথবা ফিউচার ডেটে হবে। এটা কখনো পাস্টের ডেটে হয় না। যেমন আমি একটা পাস্ট ডেট দিয়ে দেখে এটা নেয় কিনা। এটা দ্য নেক্সট ইনভয়েস ডেট ইউ এন্টার্ড হ্যাজ অলরেডি অকার্ড। সো যখনই আমরা পাস্টের কোনো ডেট দিব আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিয়ে দেখালাম। আমি যদি ওকে দেই তাহলে হবে, বাট এটা আপনারা মনে রাখবেন যে রিপিটিং ইনভয়েস অলওয়েজ প্রেজেন্ট ডেটে আমরা করব অথবা ফিউচার ডেটে করব। এখানে আমি একটা এন্ড ডেট দিয়ে নিচ্ছি। আমি চলে যাব 2026-এ। তো এন্ডিং ডেটে এটা অপশনাল, এটা চাইলে আমরা রাখতেও পারি অথবা না রাখলেও হবে। আমি ডিউ ডেজ 30 দিলাম, ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট, মানে যেই ডেটে আমি ইনভয়েসটা করব তার পরবর্তী 30 দিনের মধ্যে হচ্ছে আমার ডিউ ডেট থাকবে। ইনভয়েস টু কার জন্য করছে আমাকে এখানে কাস্টমার নাম দিতে হবে। সো আমি এখানে ড্যানিয়েল হ্যানসন সিলেক্ট করলাম। এখানে আমি একটা দামি রেফারেন্স নাম্বার দিয়ে নিচ্ছি। এখন আমি আইটেম সিলেক্ট করব, Lenovo ThinkPad সিলেক্ট করলাম। দেন আমি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি, HP EliteBook। এখানে আমি কোয়ান্টিটি মেনশন করে দিব, এখানে আমি 5 সিলেক্ট করলাম, এখানে 8,
এখানে আমি 10 পিস সিলেক্ট করলাম। যেহেতু আমরা এখানে ইনভয়েস করছি, আমাদের অ্যাকাউন্ট হবে সেলস। সেল করলে কি হয়, আমাদের ইনকাম হচ্ছে, এর জন্য ভ্যাট অন ইনকাম। সো ফার্স্টে আমি 20% রাখলাম, সেকেন্ডে আমি এখানে 10% ভ্যাট অন ইনকাম রাখলাম, অ্যান্ড থার্ড প্রোডাক্টে হচ্ছে আমি 5% ভ্যাট চার্জ করলাম। আমাদের সব ইনফরমেশন দেওয়া ডান। এখন এখানে আরেকটা বিষয় আছে, আমরা একটু খেয়াল করি। এখানে তিনটা অপশন আছে, সেভ অ্যাজ ড্রাফট, অ্যাপ্রুভড, অ্যাপ্রুভ ফর সেন্ডিং। প্রশ্ন হচ্ছে আমরা কোনটা সিলেক্ট করব বা আমাদের নিজের মনের মতো করে সিলেক্ট করতে পারবো কিনা। তো আমরা যখনই কোনো রিপিটিং ইনভয়েস করব, আমরা অলওয়েজ এটাকে সেভ অ্যাজ ড্রাফটে সেভ করব। ড্রাফট থেকে দেন আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে, দেন অ্যাপ্রুভ ফর সেন্ডিং করতে হবে। আমি যদি সেভ অ্যাজ ড্রাফটে না দিয়ে সরাসরি অ্যাপ্রুভ সিলেক্ট করি, তাহলে কিন্তু সফটওয়্যার এটা কখনো নিবে না। সো আমাদের সেভ অ্যাজ ড্রাফটে সিলেক্ট করতে হবে, এরপর ড্রাফট থেকে আমরা হচ্ছে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করব, দেন অ্যাপ্রুভ ফর সেন্ডিং এ ক্লিক করব। এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো কোনো কোশ্চেন নেই। সো এখন এটা আমি সেভে ক্লিক করব। আমার সব ইনফরমেশন দেওয়া ডান, সেভ। এই যে আমি এখান থেকে অপশন সিলেক্ট করিনি, সেভ অ্যাজ ড্রাফটে সিলেক্ট করলাম, এখন আমি সেভে ক্লিক করব। এই যে আমাদের রিপিটিং ইনভয়েস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে নাম আছে, রেফারেন্স নাম্বার, অ্যামাউন্ট, রিপিটস এভরি 1 মান্থ, প্রতি মাসে রিপিট হবে, নেক্সট ইনভয়েস ডেট, এখানে পরবর্তী ইনভয়েসটা কবে হবে সেটা চলে এসেছে এবং এন্ড ডেট দেওয়া আছে, এটা সেভ অ্যাজ ড্রাফটে আছে। সো আমরা যদি অ্যাপ্রুভ করতে চাই, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে এটা আমরা অ্যাপ্রুভ করতে পারবো, দেন অ্যাপ্রুভ ফর সেন্ডিং, আবার আমরা চাইলে ডিলেটও করতে পারবো। সো এটাই হচ্ছে মূলত আমাদের রিপিটিং ইনভয়েস। এখন আমি চলে যাব পরবর্তী পার্টে। আমরা আগের ক্লাসে দেখেছিলাম সেলস ওভারভিউ। সো এই যে কাস্টমারদের কাছে ব্লুবেল পিসি এত এত প্রোডাক্ট সেল করলো, তো ব্লুবেল পিসির তো প্রোডাক্ট কমে গিয়েছে, এখন আবার প্রোডাক্ট স্টক করতে হবে। এর জন্য এখন আমরা করব পারচেস ওভারভিউ। আমরা এখন বিল করে বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসবো। সো অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে, যদি আমরা কোনো কোম্পানিতে বুককিপার হিসেবে কাজ করি, সেখানে যদি সাপ্লায়ারের সাথে যে অ্যাক্টিভিটিগুলো হয়ে থাকে, সেটা আমরা জেরো সফটওয়্যারে কিভাবে রেকর্ড করব সেটা এখন দেখব। তো পারচেস ওভারভিউ হচ্ছে মেইন মেনু, এবং এই পারচেস ওভারভিউর আন্ডারে হচ্ছে পারচেস অর্ডার এবং বিলস টু পে। ফার্স্টে আমি পারচেস ওভারভিউতে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের পারচেস ওভারভিউ সেন্টার। এখানে কোনো ডেটা নেই, যেহেতু আমরা কোনো অ্যাক্টিভিটি করিনি, এর জন্য আমাদের এখানে কোনো ডেটা শো করছে না। তো এখানে কি কি মেনু আছে, মেনুগুলো সম্পর্কে ফার্স্টে আমরা একটু পরিচিত হই। যেমন এখানে বিলস, আমরা যখন কোনো বিল করব, ফার্স্টে বিলটা ড্রাফটে থাকবে, দেন আমাদের অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করা না পর্যন্ত অ্যাডিং অ্যাপ্রুভালে থাকবে, দেন পেমেন্ট করা না পর্যন্ত অ্যাডিং পেমেন্ট। তো বিলের কিন্তু একটা টাইম থাকবে, ক্রেডিট পিরিয়ড, সেটা যদি পার হয়ে যায় তখন সেটা ওভারডিউ বলে কাউন্ট হবে। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এখানে যেগুলো ডিউ আছে সেগুলো স্কাই ব্লু কালারে দেখতে পারবো, আর যদি আমরা কোনো বিলসের পেমেন্ট করে থাকি সেটা গ্রিন কালারে শো করবে। এরপর আমি একটু নিচে চলে আসি। আমরা যখন কোনো একটা পারচেস অর্ডার করব, ফার্স্ট এটা ড্রাফটে থাকবে, দেন অ্যাডিং অ্যাপ্রুভাল, দেন অ্যাপ্রুভড। আমাদের যদি কোনো বিল ইম্পোর্ট করতে হয়, সরাসরি আমরা ইম্পোর্টে ক্লিক করে বিল ইম্পোর্ট করতে পারবো। দেন আমরা যদি প্লাস নিউতে ক্লিক করি, প্লাস নিউ থেকে সরাসরি আমরা বিল করতে পারবো, রিপিটিং বিল করতে পারবো, ক্রেডিট নোট করতে পারবো, পারচেস অর্ডার করতে পারবো। তো ব্লুবেল পিসি যদি কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু সে পারচেস অর্ডার করতে পারে। তো ফার্স্টই আমরা একটা পারচেস অর্ডার করব। আমি পারচেস অর্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর
আমরা এখানে দেখি এই ফর্মে কি কি আছে। এখানে আমাদের কন্ট্যাক্ট নেম দিতে হবে, সাপ্লায়ারের নেম দিতে হবে, ডেট, ডেলিভারি ডেট, দেন হচ্ছে অর্ডার নাম্বার, রেফারেন্স। এই অর্ডার নাম্বারটা কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে হবে না, এটা সফটওয়্যার থেকে অটোমেটিক প্রোভাইড করবে। সো এই যে আমরা এখন কিন্তু প্রোডাক্ট পারচেস করছি, সো প্রোডাক্ট পারচেস করে যখন আমরা আমাদের ওয়্যারহাউসে নিয়ে আসবো বা হাবে নিয়ে আসবো, তো ডেলিভারিটা কিভাবে হবে, আমরা যদি কোনো ইনস্ট্রাকশন দিতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে নোট অ্যাড করে দিতে পারি। ফার্স্ট আমি ডকুমেন্টে চলে আসি, আমরা একটা পারচেস অর্ডার ক্রিয়েট করব। ফার্স্টে আমি সাপ্লায়ারের নাম সিলেক্ট করে নিচ্ছি, পেট্রিক মেলন। দেন আমরা ডেট সিলেক্ট করব, আমি যে কোনো একটা ডেট দিয়ে নিচ্ছি। এখানে ডেলিভারি ডেট, এই যে আমি পারচেস অর্ডার করলাম, পারচেস অর্ডার কতদিনের মধ্যে পেট্রিক মেলন আমার অর্গানাইজেশনের প্রোডাক্টটা ডেলিভারি করে পাঠাবে, 7 ডেজ, 40 ডেজ, 30 ডেজ, এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। সো আমি 30 ডেজ সিলেক্ট করলাম। রেফারেন্স নাম্বারটা ম্যান্ডেটরি না, আমরা চাইলে দিতেও পারি আবার না দিলেও হবে, বাট দিলে আমাদের ট্র্যাকিং করাটা ইজি হবে। সো আমি একটা ডামি রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে আইটেম সিলেক্ট করব, আমি এইচপি এলিট সিলেক্ট করলাম। যখন আমরা ইনভয়েস করেছি তখন মূলত আমাদের ইনভেন্টরি থেকে কিন্তু প্রোডাক্ট কমে গিয়েছে, আর যখন আমরা কোনো বিল করব তখন কিন্তু আমাদের ইনভেন্টরিতে প্রোডাক্ট হিট করবে, ইনভেন্টরির পরিমাণ বাড়বে। এই যে এখানে কিন্তু অ্যাকাউন্ট অটোমেটিক ইনভেন্টরি চলে এসেছে এবং এটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারবো না। আমি আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করি, অ্যান্ড অ্যানাদার প্রোডাক্ট সিলেক্ট করব, এইচপি প্রোডেস্ক। কোয়ান্টিটি অ্যাড করে দিব, আমি ফার্স্ট এরটা 20 পিস রাখলাম, দেন সেকেন্ড ওয়ান হচ্ছে 32, অ্যান্ড এইচপি প্রোডেস্ক আমি 18 পিস রাখলাম। আমাকে ভ্যাট অ্যাড করতে হবে। আমরা যখন ইনভয়েস করেছি তখন আমরা সিলেক্ট করেছিলাম ভ্যাট অন ইনকাম, যেহেতু এখানে আমরা বিল সেন্টারে আছি তো এখানে কিন্তু আমাদের এক্সপেন্স হচ্ছে, সো এখানে আমরা সিলেক্ট করব ভ্যাট অন এক্সপেন্স। কুইকবুকসে কিন্তু এটা অটোমেটিক নিয়ে নিত যে কোথায় এক্সপেন্স হবে কোথায় ইনকাম হবে, বাট জেরো সফটওয়্যারে আমাদেরকে স্পেসিফিক ভাবে এটা এন্ট্রি করতে হবে। সো এখানে আমি ধরে নিচ্ছি এটা 10% হবে, দেন সেকেন্ড ওয়ান আমি 20% ধরে নিচ্ছি, 20% ভ্যাট অন এক্সপেন্স, অ্যান্ড থার্ড ওয়ানেও হচ্ছে আমি 20% ভ্যাট ধরে নিচ্ছি, 20% ভ্যাট অন এক্সপেন্স। আমাদের সব ইনফরমেশন দেওয়া ডান। এখন এটাকে আমরা সেভও করতে পারি অথবা সরাসরি অ্যাপ্রুভও করে দিতে পারি। তো সেভ করলে এটা ড্রাফটে থাকবে, দেন ড্রাফট থেকে পরবর্তীতে আমাদেরকে অ্যাপ্রুভ করতে হবে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। সো এটা আমি সেভ করে দিচ্ছি। তো যখন আমি সেভ করলাম, সেভ করার পর আমি যদি অলে যাই সেক্ষেত্রে আমি দেখতে পাবো, দেন ড্রাফটে আমি এটা দেখতে পাচ্ছি। আমাকে যদি নতুন করে একটা পারচেস অর্ডার ক্রিয়েট করতে হয়, আমি জাস্ট প্লাস নিউ পারচেস অর্ডারে ক্লিক করে নতুন করে একটা পারচেস অর্ডার করতে পারবো। সো এই যে ড্রাফটে আছে এটাকে চাইলে আমি ডিলিট করে দিতে পারবো, দেন আমি আমার যে সাপ্লায়ার আছে তাকে সেন্ড করতে পারবো, এটাকে আমি প্রিন্ট করতে পারবো, অ্যাপ্রুভ করতে পারবো অথবা সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করতে পারবো। তো আমি এখান থেকে সরাসরি অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার পর এই পারচেস অর্ডারটাকে হচ্ছে আমরা বিল করতে পারি, কপি করে সেম আরেকটা পারচেস অর্ডার করতে পারি। যেমন আমরা যদি সেম সাপ্লায়ারের কাছ থেকে সেম প্রোডাক্ট নিয়ে আসি তাহলে অন্য কোনো ডেটে আমাকে নতুন করে আবার এন্ট্রি করার প্রয়োজন নেই, এটা জাস্ট কপি করে আমি ডেটটা চেঞ্জ করে করতে পারবো। তো পারচেস অর্ডার আমরা কেন করি, যখন কোনো সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্ট আনতে চাই, এটা এস্টিমেটের মতোই। সো এরপরে এখন আমরা পারচেস অর্ডারটাকে বিলে কনভার্ট করব। সো আমি সিলেক্ট করে আমি বিল দিয়ে ক্লিক করব। ওকে, সো আমি এখন বিলতে চলে আসি, আমি এটা অন করব। এখন যদি আমাদের কোনো চেঞ্জ করতে হয় আমি এডিটে ক্লিক করলাম।
অবশ্যই যেই ডেটে আমরা পারচেস অর্ডার করেছি তারপরেই বিল হয়েছে। তো আমি ধরে নিলাম বিল করেছি আমরা ফেব্রুয়ারির 10 তারিখে। বিল করার পর এখানে এসে আমি প্রোডাক্টের যে কোয়ান্টিটিগুলো আছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন আমি পারচেস অর্ডার দিয়েছি এটা আমি 20 পিস নিব, বাট আমি পরে এটা রিডিউস করে 80 পিস দিয়ে দিলাম, এবং যে প্রোডাক্টে 80 পিস ছিল আমি এটা বলে দিলাম যে এই প্রোডাক্টটা 25 পিস নিব। এটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেহেতু এটা আমি চেঞ্জ করেছি, এখন এখানে আমাকে আপডেটে ক্লিক করতে হবে। এই যে আমার একটা পারচেস অর্ডার ক্রিয়েট হয়েছে, সরি পারচেস অর্ডারটাকে আমি সাকসেসফুলি বিলে কনভার্ট করেছি এবং বিলে আমি কিছু চেঞ্জ করেছি। আমরা যদি ভুলবশত কোনো পারচেস অর্ডারকে বিলে কনভার্ট করে ফেলি, যেটা মূলত বিল করা হবে না, যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমরা আনমার্ক অ্যাজ বিলটে ক্লিক করলে বিলটা রিমুভ হয়ে সেটা শুধু পারচেস অর্ডারই থাকবে। সো এইভাবে হচ্ছে আমরা আনমার্ক করতে পারি, অথবা যদি চাই আমরা ডিলিট করে দিতে এখানে কিন্তু আমাদের ডিলিট অপশনও আছে। সো ফার্স্টে আমরা দেখলাম কিভাবে একটা পারচেস অর্ডার করতে হয় এবং পারচেস অর্ডারটাকে আমরা কিভাবে বিলে কনভার্ট করব, কিভাবে এডিট করতে হয়, ডিলিট করতে হয় এবং আনমার্ক করতে হয়। সো আমি আবার আমার পারচেস ওভারভিউ সেন্টারে চলে যাই। তো সব সময় যে আমাকে পারচেস অর্ডার থেকে বিল করতে হবে বিষয়টা কিন্তু এমন না। আমি যেই সাপ্লায়ারের কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নিয়ে আসি আমি শুধু তাকে অর্ডার দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসবো, বিল করে প্রোডাক্ট নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা সরাসরি এই সেন্টার থেকে নিউ বিলে ক্লিক করে কিন্তু আমরা বিল করতে পারি। সো এখন আমি একটা বিল করব। ফার্স্টে আমি এখানে সাপ্লায়ারের নাম অ্যাড করব। আমি পল সিলেক্ট করলাম। পল সিলেক্ট করার পর আমি কোন ডেটে বিল করব আমি বিলের ডেটটা এন্ট্রি করব। আমি জানুয়ারির 1 সিলেক্ট করলাম, ডিউ ডেট সিলেক্ট করে দিব। এখানে একটা রেফারেন্স নাম্বার দিতে হবে। প্রশ্ন হচ্ছে রেফারেন্স নাম্বার কোথা থেকে আসবে। আমরা যদি খেয়াল করি আমরা যখন ইনভয়েস করেছি সফটওয়্যার থেকে কিন্তু আমাদেরকে অটোমেটিক একটা নাম্বার প্রোভাইড করে, কিন্তু যখন আমরা বিল করছি এখানে আমরা কোনো নাম্বার দেখতে পাচ্ছি না। প্রশ্ন হচ্ছে কেন এখানে নাম্বার প্রোভাইড করেনি, বা আমরা যদি এখানে নাম্বার অ্যাড করতে চাই কোন নাম্বারটা অ্যাড করব। আমরা যখন কোনো সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসি আমরা কিন্তু প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসি। তো সাপ্লায়ার কিন্তু আমাদেরকে একটা ইনভয়েস প্রোভাইড করে এবং সেটা আমাদের জন্য বিল, আমরা সেটা বিল সেন্টারে রেকর্ড করি। তো এইখানে রেফারেন্সে ইনভয়েসের যে নাম্বারটা থাকে সেটাই কিন্তু রেফারেন্সের নাম্বার হিসেবে বসবে, বিলের নাম্বার হিসেবে। যেমন আমি এখানে চলে আসি, আপনারা যখন ডকুমেন্ট পাবেন ডকুমেন্ট বিভিন্নভাবে পেতে পারেন। ক্লায়েন্ট হয়তো আপনাকে এক্সেলে দিয়ে দিবে, মেইলের থ্রুতে দিবে, যদি হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়ে থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারে। তো আপনারা দেখবেন হচ্ছে এই যে একটা বিল নাম্বার থাকবে, হ্যাঁ, অথবা কোনো ইনভয়েসের পিডিএফ আপনাকে দিয়ে দিতে পারে। তো সেখানে আপনি এই যে ইনভয়েস নাম্বার যেটা থাকবে সেটাই কিন্তু বিল নাম্বারে যাবে। আমি এই নাম্বারটা কপি করে নিচ্ছি। এখানে যেহেতু আমরা বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে যদি বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে আসি সেক্ষেত্রে ইনভয়েসের নাম্বারগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির হবে। তো সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার আমাদের বিভিন্ন রকমের হতে পারে। তো রেফারেন্স নাম্বারের বিষয়টা সবার ক্লিয়ার? আচ্ছা, একজনকে প্রশ্ন করি। তারেক আজিজ শুনতে পাচ্ছেন? তারেক আজিজ, হ্যালো। জি, আমি আপনাকে একটা প্রশ্ন করে অ্যান্সার করবেন। জি, এখানে সফটওয়্যার থেকে আমাদের কোনো বিল নাম্বার কেন প্রোভাইড করেনি? এটা হচ্ছে আমাদের যে যখন আমরা ইনভয়েস পাবো ইনভয়েসের নাম্বারটা আমরা সেখান থেকে এখানে বসাবো, এই জন্য প্রোভাইড করবো। হয়েছে, ওকে। সো এখন আমরা, জি, এবার আপনি মিউট করে রাখতে পারেন। এবার আমরা আইটেম সিলেক্ট করব।
কোয়ান্টিটি অ্যাড করে দিব। আমি এটা হচ্ছে 30 পিস অ্যাড করলাম এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমি 17 পিস অ্যাড করলাম। অ্যাকাউন্ট অটোমেটিক ইনভেন্টরি চলে এসেছে। আমি ট্যাক্স রেট সিলেক্ট করব। যেহেতু আমরা বিল করছি আমাদের এক্সপেন্স হচ্ছে, তো ফার্স্টের জন্য আমি 10% ভ্যাট অন এক্সপেন্স সিলেক্ট করলাম, সেকেন্ড ওয়ানের জন্য 20% ভ্যাট অন এক্সপেন্স সিলেক্ট করলাম। এরপরে এখানে একটা বিষয় আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। তো যখন আমরা ইনভয়েস করেছি ইনভয়েসের ক্ষেত্রে এই কাজটা ম্যানুয়ালি করতে হয়নি, কিন্তু যখন আমরা বিল করব বিলের ক্ষেত্রে এই কাজটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। এখানে যদি আমরা নিচে চলে আসি তাহলে কিন্তু আমরা আমাদের এই যে টোটাল অ্যামাউন্ট, এই টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি। এই টোটাল অ্যামাউন্ট আমাদের আরেকটা জায়গায় ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে। প্লেসটা কোথায়? ফার্স্ট আমি এটা একটু কপি করে নেই। কপি করার পর আমি উপরে চলে আসব। এই যে উপরে একটা টোটাল দেখতে পাচ্ছি, এই টোটালে আমি টোটাল অ্যামাউন্টটা কপি করে পেস্ট করে দিব। তো জেরো সফটওয়্যারে এই কাজটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে, এটা আপনারা খেয়াল করবেন। দেখবেন এই টোটালটা না দিয়ে যদি আপনি সেভে ক্লিক করেন অনেক সময় ইনভয়েস সেভ নিবে না। সো ফার্স্টে আমরা টোটালটা ম্যানুয়ালি এন্ট্রি করে নিব। তো এখন চাইলে এটা আমরা সেভ করতে পারি অথবা সরাসরি অ্যাপ্রুভ করে দিতে পারি। এটাকে আমি সরাসরি অ্যাপ্রুভ করে দিলাম। আমি বিল অ্যাপ্রুভ করেছি। এখন আমার বিল অ্যাপ্রুভ করা ডান। এর পরবর্তী কাজ কি? এই যে সাপ্লায়ার কাছ থেকে যখন আমরা বিল নিয়ে এসেছি, সাপ্লায়ার আমাদেরকে একটা ইনভয়েস দিয়েছে। এখন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে আমাদের সেটা রেকর্ড রাখতে হবে। সো এর জন্য আমরা বিল এন্ট্রি করলাম। পরবর্তীতে যখন আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করব, আমাদেরকে পেমেন্ট দেখাতে হবে। সো এখন আমরা পেমেন্টটা দেখাবো, মেক পেমেন্ট করব। সো এখান থেকে আমরা ফুল পেমেন্টও করতে পারি, পার্শিয়াল পেমেন্ট করতে পারি। আপনারা জানেন পার্শিয়াল পেমেন্ট কিভাবে করতে হয়। এই সেন্টার থেকে কুইকবুকসের মতো ইনটু দিয়ে যদি আমরা পার্সেন্ট দেই অনেক সময় ভালো রেজাল্ট পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা এই যে এই সেন্টার থেকে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করে করবেন। তো এখান থেকে আমি পার্শিয়াল পেমেন্ট করব। আমি ধরে নিচ্ছি 5000 পাউন্ড পে করেছে। কোন ডেটে পে করেছে? আমি চলে যাব ফেব্রুয়ারিতে। পেইড ফ্রম, এখন কিন্তু আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করছি। তো কোন ব্যাংক থেকে পেমেন্ট করছি? আমি ধরে নিলাম আরবিএস ব্যাংক থেকে পেমেন্ট করেছি। আমরা যদি চেকের মাধ্যমে পেমেন্ট করে থাকি রেফারেন্স নাম্বার হিসেবে কিন্তু আমরা এখানে চেক নাম্বারটা এন্ট্রি করে দিতে পারি। সো এখন আমরা অ্যাড পেমেন্টে ক্লিক করব। আমাদের পেমেন্ট করা ডান। এখন আমরা যদি অলে চলে আসি তাহলে এই যে একটা ট্রানজাকশন করেছি এটা দেখতে পারবো। দেন আমরা যদি ড্রাফটে চলে আসি, আচ্ছা এখানে ফিল্টার করলে এটা চলে আসবে, এটা ড্রাফটে থাকার কথা। দেন অ্যাডিং পেমেন্টে যদি চলে আসি, এই যে আমাদের একটা অ্যাডিং পেমেন্টে আছে। এটা পেইডে কেন আসেনি? যতক্ষণ পর্যন্ত না আমি ফুল পেমেন্ট করব, আমার যদি কোনো ডিউ থাকে সেক্ষেত্রে এটা কিন্তু পেইডে আসবে না। যখন আমরা ফুল পেমেন্ট হয়ে যাবে তখনই এটা পেইডে আসবে। সো ফার্স্ট এটাকে আমি অন করে নেই। অন করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা কোন কোন ডেটে কি কি অ্যাক্টিভিটি হয়েছে। যে ফেব্রুয়ারি 2-এ পেমেন্ট করা হয়েছে 5000 পাউন্ডস, এখনো 1519.60 পাউন্ড ডিউ আছে। তো এই ডিউটাও আমি এখন পরিশোধ করে দিব। কোন ডেটে পরিশোধ করছি? আমি ডেটে চলে যাব। আমি চলে যাব 2024 ফেব্রুয়ারি 13 তারিখ। পেইড ফ্রম, এটাও আরবিএস ব্যাংক থেকে পেমেন্ট করা হয়েছে। আমি অ্যাড পেমেন্টে ক্লিক করব। তো এখন কিন্তু আমাদের ফুল পেমেন্ট করা ডান, আমাদের কোনো ডিউ নেই। তো এখন যদি আমরা পেইডে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে এটা পে করা হয়েছে। এইটুকু কি সবাই বুঝেছেন? যে আবু মাসুম চৌধুরী হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? কারো কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে? ওকে, নেই।
এখন আমরা আরেকটা বিল করব। আরেকটা বিল করার জন্য সরাসরি আমরা এখানে নিউ বিলে ক্লিক করব। ফার্স্টে আমরা সাপ্লায়ারের নাম এন্ট্রি করে দিব। দেন কোন ডেটে করছি আমরা ডেট সিলেক্ট করব। আমি চলে যাব 2024-এর এপ্রিলে। এখানে এপ্রিলের 1 তারিখ সিলেক্ট করলাম। ডিউ ডেটটা হচ্ছে মের 1 তারিখ দিয়ে দিলাম। এখানে রেফারেন্স নাম্বারে কোন নাম্বারটা আসবে? রেফারেন্স নাম্বার হচ্ছে আমাদের ইনভয়েস নাম্বারটা অ্যাড হবে। এখানে আমি আইটেম অ্যাড করে দিচ্ছি HP ProDesk, Lenovo ThinkPad। দেন আমি কোয়ান্টিটি অ্যাড করে দিব। এখানে কিন্তু ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমার ইনভেন্টরিতে কি পরিমাণ কোয়ান্টিটি আছে। যখন আমি বিল করে প্রোডাক্ট নিয়ে আসবো তখন কিন্তু আমার ইনভেন্টরিতে কোয়ান্টিটি বাড়বে। সো এখানে আমি 23 অ্যাড করলাম। দেন এখানে আমি 18 পিস অ্যাড করলাম। এখানে আমি 17 পিস অ্যাড করব। আমাকে ট্যাক্স রেট অ্যাড করে দিয়ে দিতে হবে। আমি ট্যাক্স রেট অ্যাড করে দিচ্ছি। সব ইনফরমেশন দেওয়া শেষ। এবার টোটালটাকে আমাকে কপি করতে হবে। কপি করে আমি এখানে টোটালের কলামে পেস্ট করে দিব। আমার সব ইনফরমেশন অ্যাড করা ডান। এখানে কিন্তু আমরা বিল করেছি, এখনো কোনো পেমেন্ট করিনি। এরপরে আমি এটাকে সরাসরি অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখন এই যে অ্যামান্ডার কাছ থেকে আমরা বিল করে প্রোডাক্ট নিয়ে আসলাম, আমি একটু বিল সেন্টারে চলে যাই, মেইন সেন্টারে। এই যে অ্যামান্ডার কাছ থেকে নিয়ে আসলাম বিল করে কিছু প্রোডাক্ট, এখনো তাকে পেমেন্ট করিনি। দেখা গেল কিছু প্রোডাক্টের ডেট ওভার হয়ে গিয়েছে বা ড্যামেজ, যে কোনো কারণে আমরা তাকে প্রোডাক্ট রিটার্ন করে দিব। তো যেহেতু আমরা তাকে প্রোডাক্ট রিটার্ন করে দিচ্ছি, সেক্ষেত্রে এটা আমরা কিসের মাধ্যমে রেকর্ড করব? এটা অবশ্যই আমরা রেকর্ড করব ক্রেডিট নোটের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে ক্রেডিট নোট অপশনটা আমরা কোথায় পাবো? ফার্স্টেই আমি বিলটা অন করে নিই। অন করার পর এই যে বিল অপশনস এর ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর সেম বিল আমরা রিপিট করতে পারবো, ভয়েড করে দিতে পারবো। ভয়েড মানে হচ্ছে বাতিল করে দেওয়া। এটাকে কপি করতে পারবো। আমরা যদি সেম সাপ্লায়ারের কাছ থেকে আবার সেম প্রোডাক্ট নিয়ে আসি, তো এই সেম বিলটাকে আমরা জাস্ট কপি করে ডেটটা আপডেট করে দিতে পারবো। আমরা যদি কোনো ভুল করে থাকি, চেঞ্জ করতে হয় বা এডিট করতে হয়, আমরা এডিটে ক্লিক করে চেঞ্জ করতে পারবো। এবং যেহেতু এই মুহূর্তে দেখা গেল আমার কিছু প্রোডাক্ট ড্যামেজ বা ডেট এক্সপায়ারি হয়ে গিয়েছে বা নিয়ে আসার সময় ভেঙে গিয়েছে বা যে কোনো কারণে ফেরত দিয়ে দিব সাপ্লায়ারকে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব অ্যাড ক্রেডিট নোট। তো জেরো সফটওয়্যারের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ইনভয়েসের ক্ষেত্রে প্লাস বিলের ক্ষেত্রেও আমরা যদি বিফোর পেমেন্ট কোনো প্রোডাক্ট রিটার্ন করে দিয়ে থাকি, সেক্ষেত্রে ক্রেডিট নোট অপশনটা আমরা ইনভয়েস এবং বিলের ভিতরেই পাবো। আর যদি আফটার পেমেন্ট হয়ে থাকে তাহলে আমরা ক্রেডিট নোট অপশনটা ইনভয়েসের বা বিলের বাহিরে পাবো। যেহেতু এটা বিফোর পেমেন্ট, তাহলে অবশ্যই ক্রেডিট নোট অপশনটা আমাদের বিল সেন্টারের মধ্যেই থাকবে। সো আমি জাস্ট অ্যাড ক্রেডিট নোটে ক্লিক করলাম। অ্যাড ক্রেডিট নোটে ক্লিক করার পর আমাদের এখানে ডেট দিতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন কুইকবুক সফটওয়্যারে কাজ করি, আপনি যখন কোনো রিসেন্ট অ্যাক্টিভিটি করবেন, যেমন আগের আমি ডেট দিয়েছিলাম এপ্রিল 1, আপনি যখন পরবর্তী কোনো ইনভয়েস বা বিলে যাবেন দেখবেন এপ্রিলের 1 তারিখই শো করে। যদি আপনি কিছু সময় অল্প সময়ের মধ্যে অ্যাক্টিভিটি করেন, মানে যদি লং টার্ম 1 দিন বা 2 দিন পরে আপনি সফটওয়্যার লগ ইন করে কাজ করেন তাহলে প্রেজেন্ট ডেট দেখাবে। বাট কিছু সময়ের ব্যবধানে যদি কাজ করেন, কিছুক্ষণ আগে যেই ডেট দিয়ে কাজ করেছেন সেই ডেট শো করবে। কিন্তু জেরো সফটওয়্যারের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম। আপনি যখনই ডেটে যান না কেন বা অন্য কোনো সেন্টারে যান না কেন, সবসময় আপনার যে প্রেজেন্ট ডেট সেটা শো করবে। যেমন আমরা যখনই কোনো
এই যে আমরা বিল থেকে হচ্ছে আমরা ক্রেডিট নোটে চলে এসেছি, এখানে কিন্তু আমাদের আজকের ডেটটা দেখাচ্ছে। তো এই ডেটটা আমাদেরকে খেয়াল করে চেঞ্জ করে নিতে হবে। আমি এখানে ডেট সিলেক্ট করব। ক্রেডিট নোট মূলত আমরা যেই ডেটে বিল করি বা ইনভয়েস করি তার অল্প কিছুদিনের মধ্যেই হয়। এমন তো অবশ্যই হবে না যে আপনি এখন প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কেনার 3 মাস পরে রিটার্ন করলেন, এটা কিন্তু হয় না। দেখা যায় ড্যামেজ থাকে বা যে কোনো কারণে যদি আমরা প্রোডাক্ট ফেরত দিই, আমরা প্রোডাক্ট পারচেস করার অল্প কিছু দিনের মধ্যেই ফেরত দিয়ে থাকি। সো আমরা বিল করেছিলাম 1 তারিখে, ধরে নিলাম প্রোডাক্ট রিটার্ন করছি 3 তারিখে। সো আমরা বিলটা করেছিলাম 24 এপ্রিলের 1-এ। আমি 3 তারিখে রিটার্ন করে দিচ্ছি। করার পর এখানে কিন্তু আমার ফুল বিলটাই ক্রেডিট নোটে কনভার্ট হয়ে এসেছে। আমি কোন প্রোডাক্টটা ফেরত দিব? আমি লেনোভো থিংকপ্যাড ফেরত দিচ্ছি না, আল্ট্রাবুক ল্যাপটপ কোর i5 এটাও ফেরত দিচ্ছি না। আমি এইচপি প্রো ডেস্কের মধ্যে আমার এখানে 4টা প্রোডাক্ট ড্যামেজ আছে, সো আমি এখান থেকে 4টা প্রোডাক্ট রিটার্ন করে দিব। রিটার্ন যখন করব, এই যে টোটাল অ্যামাউন্টটা আমাকে কপি করতে হবে। কপি করে আমরা এই টোটালে পেস্ট করে দিব। এই যে লেস ক্রেডিটেড টু, এই যে বিলের নাম্বার দেওয়া আছে, এই বিল থেকে যে এটা আমি ক্রেডিট করছি, এটা কিন্তু এখানে ট্র্যাক করেছে সফটওয়্যার। তো আমি সরাসরি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমি অলে চলে যাই। এই যে আমার এখানে কি দেখাচ্ছে, অ্যাটিং পেমেন্টে আছে, এটা আমি অন করি। এটা অন করার পর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা ক্রেডিট নোট। যে ক্রেডিট নোটটা এখানে অ্যাডজাস্ট হয়ে আছে। তো এই ক্রেডিট নোটের অ্যামাউন্টটা মাইনাস করে অবশিষ্ট যে অ্যামাউন্টটা থাকে সেটাই কিন্তু আমরা সাপ্লায়ারকে পেমেন্ট করব। ক্রেডিট নোটেরটা কেন পেমেন্ট করব না? যেহেতু আমি তাকে প্রোডাক্ট রিটার্ন করে দিয়েছি, অবশ্যই এটার জন্য আমাকে আর পেমেন্ট করতে হবে না। তো এটা আমি ফুল পেমেন্ট করে দিচ্ছি। আমি ডিউ ডেট সিলেক্ট করব, অ্যামাউন্ট পেইড, কোন ডেটে পে করেছি, সরি ডিউ ডেট না, মানে কোন ডেটে পেমেন্ট করেছি সেটা আমাকে সিলেক্ট করতে হবে। এপ্রিলের 30 তারিখ সিলেক্ট করলাম। পেইড ফ্রম, আমি এখান থেকে ব্যাংক সিলেক্ট করব, দেন আমি অ্যাড পেমেন্টে ক্লিক করব। সো ডান। ফার্স্ট আমরা দেখলাম যে কিভাবে একটা বিল করতে হয়, এবং বিফোর পেমেন্ট আমরা যদি সাপ্লায়ারকে কোনো প্রোডাক্ট রিটার্ন দেই সেক্ষেত্রে আমরা কিভাবে রিটার্ন করব। এবার আমরা দেখব আফটার পেমেন্ট আমরা যদি কোনো সাপ্লায়ারকে প্রোডাক্ট রিটার্ন করে থাকি সেক্ষেত্রে আমরা কিভাবে করব। ফার্স্টে হচ্ছে আমি একটা নিউ বিল করে নিচ্ছি। এখানে আমি একজন সাপ্লায়ার নেম সিলেক্ট করব, জর্জ কোরাম সিলেক্ট করলাম। ডেট দিতে হবে, আমি চলে যাব 2024-এর মেতে। 1 তারিখ সিলেক্ট করলাম। এখানে রেফারেন্স নাম্বারে হচ্ছে আমাদের যে ইনভয়েস নাম্বার সেটা চলে আসবে। এখন আমি আইটেম সিলেক্ট করব। কোয়ান্টিটি অ্যাড করে দিতে হবে। এখানে আমি 14 পিস অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি 19 পিস অ্যাড করে দিচ্ছি। ট্যাক্স রেট অ্যাড করব। এখানে আমি 20% ভ্যাট অন এক্সপেন্স অ্যাড করে দিচ্ছি অ্যান্ড এটা আমি 10% দিচ্ছি। এরপরে আমাদের যে টোটাল অ্যামাউন্ট আছে এটাকে অবশ্যই আমাদেরকে ম্যানুয়ালি কপি করে এই টোটালের কলামে পেস্ট করে দিতে হবে। সো ডান। আমরা একটু রিভিউ করি কি কি দিয়েছি। সাপ্লায়ারের নাম দিয়েছি, ডেট দিয়েছি, ডিউ ডেট দিয়েছি। রেফারেন্স নাম্বারে সাপ্লায়ার আমাকে যে ইনভয়েসটা দিয়েছে সেই ইনভয়েসের নাম্বারটা দিয়েছি। আমরা ইনভয়েসটা দেখে আমরা বিল সেন্টারে কোন কোন প্রোডাক্ট এনেছি আমরা সাপ্লায়ারের কাছ থেকে সেগুলো এন্ট্রি করেছি। এরপর ম্যানুয়ালি টোটাল অ্যামাউন্টটা আমরা এখানে কপি পেস্ট করে দিয়েছি। কেন করেছি? যেহেতু এটা সফটওয়্যার অটোমেটিক নেয় না,
এটা আপডেট করেনি, আমাদেরকে ম্যানুয়ালি করতে হয়, এর জন্যই মূলত আমরা ম্যানুয়ালি করলাম। এখন এটা আমরা সেভও করতে পারি অথবা অ্যাপ্রুভও করতে পারি। তো সেভ থেকে কিভাবে অ্যাপ্রুভ করতে হয় এটা আমরা সবাই জানি, আগে দেখিয়েছি। তো সরাসরি এটাকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। অ্যাপ্রুভ করার পর এখন আমি পেমেন্ট করে দিব। আমি মার্চের 1 তারিখে কিনেছি, আমি মার্চের 4 তারিখে সেটা পেমেন্ট করে দিচ্ছি। সো মার্চ 4 পেড ফ্রম, ধরে নিলাম আমি আরবিএস ব্যাংক থেকে পেমেন্ট করেছি। আমি যদি চেকে পেমেন্ট করে থাকি সেক্ষেত্রে চেকের নাম্বারটা আমি রেফারেন্স নাম্বার হিসেবে অ্যাড করে দিতে পারি। সো এখানে অথবা এটা আমরা খালিও রাখতে পারি। এখন আমি অ্যাড পেমেন্টে ক্লিক করব। এখানে আমাদের কি সিনারিও হলো, ফার্স্টে আমরা একটা বিল করে প্রোডাক্ট এনেছি, আচ্ছা এখানে আমি ডেট ফিল্টার করি তাহলে চলে আসবে। আচ্ছা আমরা জর্জ কোরামের করেছিলাম, আমি এটা অন করি। সো এটা আমাদের ফুল পেমেন্ট করা ডান। তো পেমেন্ট করার পর দেখা গেল এখন আমরা এটা রিটার্ন করব। আমরা হচ্ছে মার্চের 1 তারিখে পারচেস করেছি এবং 4 তারিখে পেমেন্ট করেছি। তো পেমেন্ট করার পর দেখা গেল এখানে আমার এই প্রোডাক্ট কোরাই 5, এই প্রোডাক্টটা হচ্ছে আমার 3 পিস ড্যামেজ। তো যদি 3 পিস ড্যামেজ থাকে সেক্ষেত্রে এটা আমি আমার যে সাপ্লায়ার আছে জর্জ কোরাম তাকে ফেরত দিয়ে দিব। তো ফেরত দিতে হলে আমাকে কি করতে হবে, ক্রেডিট নোট করতে হবে। তো এর জন্য ফার্স্ট আমি এটাকে ডুপ্লিকেট করব। যেহেতু আফটার পেমেন্ট এবং আফটার পেমেন্ট যদি আমাকে কোনো ক্রেডিট নোট করতে হয়, ক্রেডিট নোট অপশনটা আমি বিল অপশনের ভিতরে পাবো না, তাই এটা আমি ডুপ্লিকেট করে নিলাম যেন এখান থেকে ইনফরমেশন দেখে দেখে আমি আমার নতুন ক্রেডিট নোটটি এন্ট্রি করতে পারি। সেখান থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করে আমি ক্রেডিট নোটে ক্লিক করব। এখানে ফর্মে হচ্ছে আমি সাপ্লায়ার নেম অ্যাড করে দিব জর্জ কোরাম। ডেট দিতে হবে, আমি 1 তারিখে প্রোডাক্ট পারচেস করে এনেছি, 4 তারিখে পেমেন্ট করে দিয়েছি। ধরে নিলাম আমি 6 তারিখে তাকে রিটার্ন করে দিব। সো আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে মার্চের 6। রেফারেন্স নাম্বার দিতে হবে। ট্র্যাকিং করার সুবিধার্থে আমরা আমাদের যে বিলের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটি আমরা রেফারেন্স নাম্বারে অ্যাড করে দিতে পারি। সো ফার্স্ট আমি এটা কপি করব, কপি করে আমি রেফারেন্সে পেস্ট করে দিব। এরপর কোন প্রোডাক্ট ফেরত দিব আমরা প্রোডাক্ট দেখে নিব। কোয়ান্টিটি আমি ধরে নিলাম এই প্রোডাক্ট হচ্ছে আমি 3 পিস রিটার্ন করে দিব, ড্যামেজ ছিল এর জন্য রিটার্ন করে দিব। ট্যাক্স রেট কিন্তু সেম থাকতে হবে। আমি যখন বিল করেছি বিলে যেই ট্যাক্স রেট ছিল আমি যখন কোনো ক্রেডিট নোট করে প্রোডাক্ট রিটার্ন করে দিচ্ছি আমাকে কিন্তু সেম ট্যাক্স রেটটাই এন্ট্রি করতে হবে। আমরা যদি সেম অ্যাড না করি তাহলে কিন্তু ভুল হবে। এটা ছিল 20% ভ্যাট অন এক্সপেন্স, আমি এখান থেকে 20% ভ্যাট অন এক্সপেন্স সিলেক্ট করব। করার পর এই যে 691.20 পাউন্ড এটাকে আমরা কপি করে ম্যানুয়ালি টোটালের কলামে পেস্ট করে দিব। তো ফার্স্টে পেস্ট করে দেওয়ার পর আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। এখন এই যে ব্লুবেল পিসি কিন্তু জর্জ কোরামকে প্রোডাক্টের জন্য অলরেডি পেমেন্ট করে দিয়েছে, পেমেন্ট করার পরে প্রোডাক্ট রিটার্ন করেছে। এখন এই যে রিটার্ন করলো আবার পেমেন্টও করে দিয়েছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? এটা দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমরা রিফান্ড নিব, রিফান্ড নিলে কি হবে, জর্জ কোরাম ব্লুবেল পিসিকে এই $691.20 পাউন্ড রিটার্ন করে দিবে, এটা হচ্ছে একটা সিনারিও।
এবং আরেকটা হচ্ছে জর্জ কোরাম ব্লুবেল পিসিকে বলতে পারে যে পরবর্তীতে যদি তার কাছ থেকে প্রোডাক্ট নেয় বা সেম প্রোডাক্ট হচ্ছে 3 পিস তাকে আবার দিতে পারে, অথবা বলতে পারে যে অন্য কোনো বিলের সাথে এই তিন পিস প্রোডাক্ট অ্যাড করে নিতে, অথবা অন্য কোনো বিলের সাথে অ্যাডজাস্ট করে নিতে। মানে এই ধরনের কোনো সিনারিও হতে পারে। রিয়েল লাইফে এটা খুব কমই হয় যে রিফান্ড করে দেয়। দেখবেন এটাই বলে যে এই প্রোডাক্টটা আবার হচ্ছে তাকে নিতে বলে, অথবা অন্য প্রোডাক্টের সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে বলে। তো সেম প্রোডাক্টই যে নিতে হবে তা না, পরবর্তীতে যদি জর্জ কোরামের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসে তখন জাস্ট এই যে 691.20 পাউন্ড এই অ্যামাউন্টটা জাস্ট কম দিলেই হবে। এটাকে আমরা অ্যালোকেট করব। তো আমরা এর আগের সাথে দেখেছিলাম ইনভয়েসের ক্ষেত্রে কিভাবে অ্যালোকেট করতে হয়, আজকে আমরা দেখব বিলের সাথে। তো রিফান্ড করাটা কিন্তু ইজি, এখান থেকে আমরা ইজিলি রিফান্ড করে দিতে পারবো, অ্যাড রিফান্ডে ক্লিক করলেই হবে। বাট এটা আমরা রিফান্ড করব না, এটাকে আমরা অ্যালোকেট করব। তো এখন আমরা দেখে নিব কিভাবে অ্যালোকেট করতে হয়। এর জন্য ফার্স্টে আমাকে একটা বিল ক্রিয়েট করতে হবে। সো আমি পারচেস ওভারভিউতে চলে যাচ্ছি। আমি একটা বিল ক্রিয়েট করব ফার্স্টে। আমি নাম দিব হচ্ছে জর্জ কোরাম। ডেট দিতে হবে, অবশ্যই যেই ডেটে এই সিনারিওগুলো হয়েছে তারপরে যেহেতু আবার বিল করে প্রোডাক্ট আনবো, সেক্ষেত্রে আমার 6 মার্চের পরবর্তী ডেট হবে, অথবা 6 মার্চ হতে পারে। তো এখন আমি চলে যাব এপ্রিলের 11 তারিখে সিলেক্ট করলাম। করার পর আমি এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। রেফারেন্স নাম্বারে আসবে আমাদের যে বিল নাম্বার আছে সেটা। এখন আমি এই ক্রেডিট নোটের প্রোডাক্টটাও অ্যাড করব, আমি সাথে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করব। সো ফার্স্ট এটা আমি অ্যাড করে নেই। এটা আমি 3 পিস অ্যাড করছি। এর সাথে আমি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে নিই। এখানে আমি ট্যাক্স রেট অ্যাড করে দিব। তো এখানে কি ছিল 20%। এখানে আমি 20% ভ্যাট অন এক্সপেন্স দিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টের জন্য আমি 20% রাখছি, অ্যান্ড এটার জন্য হচ্ছে আমি 10%। সব ইনফরমেশন অ্যাড করা ডান। এখন এই যে টোটালটা আছে, টোটালটাকে আমি কপি করব, কপি করে পেস্ট করে দিব। এখন আমি অ্যাপ্রুভে ক্লিক করব। যখন আমি অ্যাপ্রুভে ক্লিক করলাম, আমার পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে বাকিতে প্রোডাক্ট এনেছে, সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে। তো এখন আমাকে বলছে অ্যালোকেট আউটস্ট্যান্ডিং ক্রেডিট। এই যে জর্জ কোরামের কাছে আমি এর আগের বার যখন বিল করে প্রোডাক্ট এনেছিলাম 3 পিস প্রোডাক্ট ফেরত দিয়েছি, যার মূল্য হচ্ছে 691.20 পাউন্ড। তো এই যে টাকাটা আমি কিন্তু তার কাছ থেকে পাই। সো এই টাকাটা কি আমি এই বিলের সাথে অ্যালোকেট করব কিনা, নাকি স্কিপ করে দিব? তো আমি চাইলে এই টাকাটা ফুল এই বিলের সাথে অ্যালোকেট করতে পারি, হাফ করতে পারি, অথবা স্কিপ করে পরবর্তী বিলের সাথেও অ্যালোকেট করতে পারি। যদি আমি এটা ফুল অ্যামাউন্ট অ্যালোকেট করি তার মানে হচ্ছে এই অ্যামাউন্টটা আমাকে দিতে হবে না, কারণ এটা আমি তাকে আগে দিয়েছি এবং এই বিল থেকে অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে। সো ফার্স্টে আমি অ্যালোকেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে অ্যামাউন্ট দিতে হবে যে আমি ফুল করব নাকি পার্শিয়ালি করব। সো আমি এখান থেকে আমি ফুলটাই করে দিচ্ছি। এর আগের ক্লাসে আমি দেখেছিলাম পার্শিয়ালি কিভাবে করতে হয়। সো আজকে আমি ফুলটা করে দেখাচ্ছি। অ্যালোকেট ক্রেডিটে ক্লিক করব। এখন দেখেন এই যে টোটাল অ্যামাউন্ট থেকে আমার এই 691.20 এটা কিন্তু মাইনাস হয়ে গিয়েছে এবং পরবর্তী অ্যামাউন্ট আমাকে পে করতে হবে। সো পরবর্তীতে আমি পে করে দিব। আমাকে কোন অ্যাকাউন্ট থেকে পে করছি ব্যাংক সিলেক্ট করতে হবে, জাস্ট অ্যাড পেমেন্টে ক্লিক করে আমি এটা পে করে দিব।
সো ডান। এরপর দেখি আমরা পরবর্তী অ্যাক্টিভিটি কি কি আছে। তো আমরা যদি একটু রিভিউ করি, এখন আমরা দেখব রিপিটিং বিল। আমরা রিপিটিং ইনভয়েস দেখেছিলাম, এখন আমরা রিপিটিং বিল দেখব। তো এর জন্য আমি সবার আগে পারচেজ ওভারভিউতে চলে যাই, দেন ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর আমি রিপিটিং বিলে ক্লিক করব। আমি কি প্রতি মাসে কয়বার রিপিট করতে চাচ্ছি অর উইকলি করতে চাচ্ছি এটা সিলেক্ট করব। সো মান্থলি যেহেতু বেশি হয়ে থাকে আমি মান্থলি সিলেক্ট করলাম। ডেট সিলেক্ট করতে হবে, অলওয়েজ প্রেজেন্ট ডেট দিয়ে করতে হয়, সো আমি প্রেজেন্ট ডেট দিয়েই করলাম আজকে। ডিউ ডেট হচ্ছে 45 ডেজ, আমি এখানে সিলেক্ট করব ডেজ আফটার দ্য বিল ডেট, এবং আমি এখানে এন্ড ডেট সিলেক্ট করব। আমি চলে যাব 2026-এ, আমি এটা 1 বছর রাখলাম। বিল ফ্রম, এখানে আমরা সাপ্লায়ারের নাম অ্যাড করে দিব। সো আমি ড্যানিয়েল হ্যানসন অ্যাড করলাম, এখানে আমি রেফারেন্স নাম্বার অ্যাড করে দিচ্ছি। এখন আইটেম সিলেক্ট করব। যেমন ড্যানিয়েল হ্যানসনের কাছ থেকে যদি প্রতি মাসে আমরা সেম ডেটে সেম কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা প্রতি মাসে মাসে একটা করে বিল এন্ট্রি না করে কিন্তু আমরা একটা টেমপ্লেট তৈরি করে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা রেফারেন্স নাম্বারটা প্রতি মাসে টেমপ্লেটে চেঞ্জ করে দিব যখন অ্যাপ্রুভ করব। অবশ্যই আমাদেরকে এখানে সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করতে হবে। সো আমি আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে নিই। এখন আমি কোয়ান্টিটি অ্যাড করব 17, 20, 18 পিস। আমাকে ট্যাক্স রেট অ্যাড করতে হবে 10% VAT on expense, 20%, 20%। এখন আমি টোটাল অ্যামাউন্টটা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। তো ক্লাসের শুরুতেই হচ্ছে আমি রিপিটিং ইনভয়েস দেখিয়েছিলাম। সো রিপিটিং ইনভয়েস অ্যান্ড রিপিটিং বিলের রুলসটা কিন্তু প্রায় সেমই। তো এর জন্য আমি এটা শর্টকাটে দেখালাম, জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করে দিব। আচ্ছা, তো আমরা তো দেখলাম কিভাবে করতে হয়। আমরা একটু ক্লায়েন্টের ডকুমেন্টে চলে যাই। সো ক্লায়েন্ট আমাদেরকে যে ডেটা দিয়েছে এটা সবাই পারবেন আপনার। ফার্স্টে একটা পারচেস অর্ডার করতে হবে, দেন বিলে কনভার্ট করতে হবে, এরপর পেমেন্ট দেখাতে হবে। পরবর্তী স্টেপে যখন চলে আসি এখানে আমি সরাসরি বিল করব এবং পেমেন্ট দেখাবো। তো যেহেতু সরাসরি বিল করতে বলেছে আমাদের কোনো পারচেস অর্ডার ক্রিয়েট করতে হবে না। পরবর্তী স্টেপ এখানে হচ্ছে বিল করতে হয়েছে রিটার্ন। সো বিফোর পেমেন্ট রিটার্ন, তার মানে এটা ক্রেডিট নোট করতে হবে এবং ক্রেডিট নোট অপশনটা আমরা বিল সেন্টারের ভিতরেই পাবো। এরপর আমাদেরকে পেমেন্ট করতে হবে, তার মানে ফার্স্টে বিল করব, এরপর ক্রেডিট নোট করব, করার পর রিমেনিং ব্যালেন্সের উপর আমাদেরকে 70% পেমেন্ট দেখাতে হবে, তার মানে 30% ডিউ কিন্তু থেকে যাবে। এর পরবর্তীতে আমাদেরকে বিল করতে হবে, এরপরে পেমেন্ট করতে হবে, দেন আমাদেরকে রিটার্ন করতে হবে। সো আফটার পেমেন্ট যদি রিটার্ন করতে হয় সেক্ষেত্রে ক্রেডিট নোটটা কিন্তু আমরা বিল সেন্টারের বাহিরে পাবো। এরপরে চলে আসি রিপিটিং বিল, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এরপর স্পেন্ট মানি। সো স্পেন্ট মানি আগের ক্লাসে দেখিয়েছি, জাস্ট আমরা এখানে এই যে স্পেন্ট মানি অপশনে গিয়ে এটা করব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, স্পেন্ট মানি আমরা কখন ব্যবহার করি? যখন নগদ টাকা আমরা কোনো কিছু পারচেস করছি। হ্যাঁ, তো স্পেন্ট মানি ব্যবহার করে যদি আমরা কোনো কিছু পারচেস করি এবং সেটা যদি আমরা রিটার্ন দেই, তখন আমরা কিভাবে রিটার্ন করব? কে বলতে পারবে? সাজেদুল আলম শুনতে পাচ্ছেন? সজল হোসেন, সজল হোসেন। ম্যাম জি বলুন। ম্যাম আমি এখনো জিরোতে হাত দিয়ে নাই, কুইক বুকেই আছি, এই জন্য আমি এখন এটা বলতে পারবো না। কে বলতে পারবে? এত স্লো হয়ে গেলে তো হবে না। আচ্ছা, কে বলতে পারবে? এটা তো এই যে এতক্ষণ ধরে বলছি, এটা তো খুবই সহজ। আমি স্পেন্ট মানি দিয়ে কখন রেকর্ড করব? যখন আমি
ডিরেক্টলি নগদ টাকা দিয়ে কোনো কিছু পারচেস করে নিয়ে আসবো। পারচেস করার পর যদি আমরা কোনো কিছু ফেরত দিয়ে দেই তাহলে এটা কিসের মাধ্যমে রেকর্ড করব? খুবই ইজি, ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করব। এটা তো পারার কথা, আপনারা কেউ পারলেন না, সো স্যাড। আচ্ছা, আমি পরবর্তী স্টেজে চলে যাই। সো এটা আপনার স্পেন্ট মানির মাধ্যমে রেকর্ড করবেন। তো আমি একটা করে দেখাচ্ছি আবারও। আমরা প্লাস নিউ আইকনে ক্লিক করব, স্পেন্ট মানিতে ক্লিক করব। করার পর ফার্স্ট আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোন ব্যাংক থেকে পেমেন্ট করছি। আমি আরবিএস ব্যাংকটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা যদি দেখি স্পেন্ট অ্যাজ, এখানে কিন্তু তিনটা মেথড আছে, একটা হচ্ছে ডিরেক্ট পেমেন্ট, একটা প্রি পেমেন্ট আর একটা ওভার পেমেন্ট। তো ফার্স্ট আমরা ডিরেক্ট পেমেন্ট দেখব। নগদ টাকা দিয়ে যদি আমরা কোনো কিছু পারচেস করে থাকি তখন আমরা এই ডিরেক্ট পেমেন্টটা ব্যবহার করব। এখানে আমরা সিলেক্ট করব হচ্ছে আমাদের সাপ্লায়ারের নেম, টমি লিভ, আমি এটা কপি করলাম। এখানে ডেট দিয়ে দিব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে ডিরেক্ট পেমেন্ট এটা যে আমি রেকর্ড করছি এটা কিন্তু আমি ডুপ্লিকেট করে দেখাই। এই যে আমার পারচেস ওভারভিউতে কিন্তু পাবো না, এটা পাবো আমি আমার ব্যাংকিং প্যানেলে। আমি আরবিএস ব্যাংক সিলেক্ট করেছিলাম, আরবিএস ব্যাংকের প্যানেলে পাবো। সো এখানে আমি আমার রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। আমাদের যে ইনভয়েস নাম্বারটা হবে সেটাই যাবে রেফারেন্স নাম্বার। আমি এখন আইটেম সিলেক্ট করব। কোয়ান্টিটি অ্যাড করে দিব। ট্যাক্স রেট অ্যাড করব। এখন এটা আমি সেভ করে দিব। এটা আপনারা দেখেন, নাম হচ্ছে টমি, সাপ্লায়ারের। সো এটা আমি সেভ করে দিচ্ছি। এখন যদি আমি একটু পারচেস ওভারভিউতে চলে যাই, এখানে যদি সি অলে ক্লিক করি, দেখেন এই যে টমিকে দিয়ে যে আমরা মাত্র করলাম স্পেন্ড মানি করলাম, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এটা আমরা কোথায় পাবো? ব্যাংকিং প্যানেলে। যে ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করেছিলাম, আমরা যদি ম্যানুয়ালি কোনো ট্রানজাকশন করি আমরা হচ্ছে অ্যাকাউন্ট ট্রানজাকশনে দেখতে পাবো, এবং অ্যাকাউন্ট ট্রানজাকশনে সেটা আনরিকনসাইল অবস্থায় থাকবে। এই যে টমি, এইমাত্র আমরা যে স্পেন্ড মানি দিয়ে রেকর্ড করেছিলাম ট্রানজাকশনটা আমাদের ব্যাংক রেজিস্টারে চলে এসেছে। ক্লিয়ার সবার স্পেন্ড মানি নিয়ে কারো কোনো কোশ্চেন? ওকে, আমাদের স্পেন্ড মানি ডান। এরপরে আমরা দেখব যে কিভাবে প্রি পেমেন্ট করতে হয় এবং কিভাবে ওভার পেমেন্ট করতে হয়। এটা কিন্তু স্পেন্ড মানির ক্ষেত্রেও হতে পারে, রিসিভ মানির ক্ষেত্রেও হতে পারে। আমরা যে কোনো একটা শিখলেই দুইটা ভালোভাবে করতে পারবো। সো ফার্স্ট আমি স্পেন্ড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ব্যাংক সিলেক্ট করব, আরবিএস ব্যাংক সিলেক্ট করলাম, দেন নেক্সট। একটু আগে আমরা ডিরেক্ট পেমেন্ট রেকর্ড করেছিলাম, এখন আমরা রেকর্ড করব হচ্ছে প্রি পেমেন্ট। সো প্রি পেমেন্ট আসলে কি? আমি ফার্স্ট এটা সিলেক্ট করে নিই। প্রি পেমেন্ট হলো অ্যাডভান্স পেমেন্ট। মনে করেন আপনি কোনো প্রোডাক্ট, এটা কি এপ্রিল মাস, তো আপনি কোনো প্রোডাক্ট মে মাসে পারচেস করবেন, কিন্তু তার আগে এপ্রিল মাসে আপনি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে দিলেন, এটাই হচ্ছে মূলত প্রি পেমেন্ট। সো এটা আমরা কিভাবে রেকর্ড করব? ফার্স্টে আমি কাকে অ্যাডভান্স পেমেন্ট করেছি, যে সাপ্লায়ারকে, সেই সাপ্লায়ার নামটা এন্ট্রি করব। সো এখানে আমি জয়কে সিলেক্ট করলাম। এখানে ডেসক্রিপশন দিতে হবে, এই যে আমি তাকে প্রি পেমেন্টটা করেছি, অ্যাডভান্স কিছু টাকা পেমেন্ট করে দিয়েছি, এটা কেন করেছি সেই রিজনটা এখানে লিখব। সো আমি এখানে লিখে দিচ্ছি অ্যাডভান্স পেমেন্ট ফর ল্যাপটপ পারচেস।
এখন আমরা যদি চাই আরো একটু স্পেসিফিক করে দিতে, সেক্ষেত্রে আমাদের যে ল্যাপটপের যে মডেলগুলো আছে আমরা কিন্তু সেটাও সিলেক্ট করতে পারি। এটা আমরা কোথায় পাবো? আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেন্টারে। এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এটা আমি ব্র্যাকেটে অ্যাড করে দিই। এটা আরো স্পেসিফিক ভাবে আমি অ্যাড করে দিলাম যে কোন ল্যাপটপের জন্য আমি তাকে অ্যাডভান্স পেমেন্ট করেছি। সো কোয়ান্টিটি এখানে 1 লিখবো, ইউনিট প্রাইস। তো আমি তাকে অ্যাডভান্স কত পেমেন্ট করেছি, আমি দিলাম 5000 পাউন্ড পেমেন্ট করেছি। এখানে আমাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট হবে হচ্ছে প্রি পেমেন্ট। তো জেরো সফটওয়্যারের ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে কোথায় আমার কোন চার্ট অফ অ্যাকাউন্টটা ইউজ করতে হবে। কুইকবুক সফটওয়্যার এটা অটোমেটিক নিয়ে নেয়, বাট জেরো সফটওয়্যারে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্ট ভুল সিলেক্ট করেন আপনার ট্রানজাকশন কিন্তু ভুল হয়ে যাবে। সো এখানে আমি সিলেক্ট করব প্রি পেমেন্ট। এখানে নো ভ্যাট হবে। এখানে আমি একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। সব ইনফরমেশন দেওয়া ডান। এখন এটা আমি সেভ করে দিচ্ছি। আমি প্রি পেমেন্ট করেছি। এই যে প্রি পেমেন্ট করেছি এপ্রিলের 18 তারিখে। এখন মে মাসে এসে এই যে আমি তাকে 5000 পাউন্ড অ্যাডভান্স পেমেন্ট করেছিলাম, এইচপি এলিট মডেলের ল্যাপটপের জন্য। এখন আমি এই ল্যাপটপটা তার কাছ থেকে নিয়ে আসবো। এর জন্য আমাকে কি করতে হবে? বিল করতে হবে। সো আমি চলে যাব পারচেজ ওভারভিউতে, বিলে ক্লিক করব। আমাকে হচ্ছে নাম দিতে হবে সাপ্লায়ারের, না সাপ্লায়ারের নাম সিলেক্ট করব। এখানে আমি সিলেক্ট করলাম মে। দেন রেফারেন্স নাম্বারে হচ্ছে আমাদের যে ইনভয়েস নাম্বারটা থাকবে সেটা কিন্তু রেফারেন্স নাম্বারে যাবে। এরপর আমাদেরকে আইটেম দিতে হবে। সিলেক্ট করলাম, করার পর আমি কোয়ান্টিটি অ্যাড করে দিব। আচ্ছা এখনো হয় না, আমি একটু বেশি নিই। আমাকে ভ্যাট রেট অ্যাড করতে হবে। আমি এখানে 20% ভ্যাট অন এক্সপেন্স অ্যাড করে দিলাম। এই যে আমার টোটাল প্রাইস হয়েছে 11,340 পাউন্ড। এর মধ্যে কিন্তু আমি এই যে জয়কে কিছু অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছিলাম 5000 পাউন্ডস। তো যেহেতু আমি এটা অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি, অবশ্যই আমি এই 5000 রিডিউস করে রিমেইনিং যে ব্যালেন্সটা আছে সেটা পে করব। তো এটা আমরা দেখব। এটা আমাদের অ্যালোকেট করতে হবে। ফার্স্টে এটাকে আমি এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি। এখন এটা আমি অ্যাপ্রুভে ক্লিক করব। এখন আমাকে বলছে has 5000 outstanding credit, would you like to allocate credit to this bill? সো এটা আমরা অ্যালোকেট করব। এটা আমরা পার্শিয়াল করতে পারি, ফুল করতে পারি। সো এটা আমি ফুল করে দিচ্ছি অ্যালোকেট ক্রেডিট। এরপর যে রিমেইনিং ব্যালেন্সটা থাকে সেটা কিন্তু আমাদেরকে পে করতে হবে। যেহেতু 5000 আমি তাকে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার দিয়েছি। অনেক সময় হয় না আমরা কোনো সাপ্লায়ারের কাছ থেকে বা কোনো শপ থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেস করতে চাই, দেখা গেল তাদের স্টকে নেই, আমরা তাদেরকে কিছু অ্যাডভান্স পেমেন্ট করে আসলাম, পরবর্তীতে অবশিষ্ট টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে আসি। বিষয়টা হচ্ছে তেমন। সো এখানে 5000 পাউন্ডস অ্যাডভান্স পেমেন্ট যেহেতু করেছি, পরবর্তীতে এখন পেমেন্ট করতে হবে। সেটা এটা পে করব। পেইড ফ্রম, আমি আরবিএস ব্যাংক সিলেক্ট করলাম, দেন অ্যাড পেমেন্ট, ডান।
এটাই হচ্ছে মূলত আমাদেরকে, এভাবে আমরা প্রিপেমেন্ট রেকর্ড করব। এখন আমরা চলে যাই ওভার পেমেন্টে। ওভার পেমেন্ট হচ্ছে আমার ইনভয়েসের ক্ষেত্রে, বিলের ক্ষেত্রে হতে পারে, ইনভয়েসের ক্ষেত্রে হতে পারে। সো ফার্স্ট আমি ব্যাংক সিলেক্ট করব। সো ওভার পেমেন্ট জিনিসটা আসলে কি, স্পেন্ডার্স আমি ওভার পেমেন্ট সিলেক্ট করে নিই। যেমন অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট বা বুককিপার হিসেবে আপনি কাজ করেছেন, সো আমরা কাজ করার ক্ষেত্রে কি ভুল হতে পারে না, আপনি কোনো সাপ্লায়ারকে কোনো বিলের পেমেন্ট করবেন, তো যেহেতু আপনি পার্শিয়ালি পেমেন্ট করছেন কয়েক ধাপে ধাপে, ভুলে আপনি তাকে 500 পাউন্ড বেশি পেমেন্ট করেছেন। এই যে আপনি তাকে 500 পাউন্ড বেশি পেমেন্ট করেছেন, এইটা কিন্তু আপনি যখন ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাবেন তখন কিন্তু এটা ম্যাচ করতে পারবেন না, এটা কিন্তু ভুল হয়েছে। এখন এই 500 পাউন্ড কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? এটা অ্যাডজাস্ট করবেন ওভার পেমেন্টের মাধ্যমে। এটা এমন হতে পারে পরবর্তীতে এটা আপনাকে রিফান্ডও করে দিতে পারে, অথবা পরবর্তীতে আপনি সেম সাপ্লায়ার কাছ থেকে যখন কোনো প্রোডাক্ট আনবেন সেই প্রোডাক্টের সাথে এটা অ্যালোকেট করে দিবে। তো ফার্স্টেই আমরা নাম লিখবো, জর্জ কোরাম লিখলাম, এখানে আমাকে ডেট দিতে হবে, আমি এপ্রিলের 1 দিলাম, এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন দিব হচ্ছে অ্যাডজাস্টেড ওভার পেমেন্ট। সাপোজ আপনি বুককিপিং এর কাজ করছেন, আপনি কোনো ভুল করে ফেললেন, জর্জ কোরামের একটা বিল ছিল হচ্ছে 2500 পাউন্ড, আপনি তাকে 3000 পাউন্ড পেমেন্ট করে দিয়েছেন, 500 এক্সট্রা দিয়েছেন, তো সেই 500 এখন আপনি অ্যাডজাস্ট করছেন। এই যে অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু অটোমেটিক চলে এসেছে, এটা কিন্তু আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন, এটা কিন্তু এই যে লক হয়ে আছে। সো এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। অ্যামাউন্ট মেনশন করে দিব, অবশ্যই এখানে নো ভ্যাট অ্যাড করে দিব, সবকিছু দেওয়া ডান। এবার আমি সেভে ক্লিক করব। এই যে জর্জ কোরামের জন্য এটা করেছি। এখন পরবর্তীতে যদি আমরা কোনো বিল করে আবার প্রোডাক্ট নিয়ে আসি, আমি যেমন পারচেস ওভারভিউতে চলে যাই, আবার নিউতে ক্লিক করব, জর্জ কোরাম সিলেক্ট করব, ডেট সিলেক্ট করতে হবে, দেন রেফারেন্স নাম্বার হচ্ছে আমাদের ইনভয়েস নাম্বারটা যাবে, আইটেম সিলেক্ট করব, কোয়ান্টিটি অ্যাড করে দিতে হবে, ট্যাক্স রেট অ্যাড করে দিব, এবং এই টোটালটাকে আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এখন এটা আমি অ্যাপ্রুভ করে দিব। এই যে এখন বলছে, এই যে জর্জ কোরামকে আগের বিলের সাথে, যেমন আগে হচ্ছে বিল ছিল 2500 পাউন্ডের, বাট আপনি ভুলবশত 3000 পাউন্ড পে করেছেন, 500 এক্সট্রা, এটা আপনি পরবর্তী বিলের সাথে অ্যালোকেট করে দিচ্ছেন। এটা খুব কমই হয় যে টাকা ফেরত দিয়ে দিচ্ছে, এরকম বাস্তবে হয় না। মেনলি বিজনেস করতে গেলে এমনই হয় যে পরবর্তীতে আবার প্রোডাক্ট পারচেস করতে বলে, তো এটা আমরা অ্যালোকেট করে দিব। আমি ফুল অ্যামাউন্টই অ্যালোকেট করে দিচ্ছি। পরবর্তীতে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো এটাই হচ্ছে মূলত প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট। সো প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই, আমি পরবর্তী টপিকে চলে যাই। এখন আমরা দেখব জেরো সফটওয়্যারে কিভাবে জার্নাল রেকর্ড করতে হয়। আমরা ফার্স্টে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাকাউন্টিং এর আন্ডারে হচ্ছে অ্যাডভান্স। তো
অ্যাকাউন্টিং এর আন্ডার অ্যাডভান্স মেনুতে আমরা এখানে এই যে ম্যানুয়াল জার্নাল অপশনটা দেখতে পাচ্ছি। সো আমি ম্যানুয়াল জার্নালসে ক্লিক করব। তো এখন আমি নিউ জার্নালে ক্লিক করব। তো আমরা যখন জিরোতে জার্নাল করব, কুইকবুকসের জার্নালটা কিন্তু ছিল ডাইনামিক। কুইকবুকসে আমরা নিজের মনের মতো করে জার্নাল এন্ট্রি করতে পারতাম, কোনো লিমিটেশনস ছিল না। বাট জিরো সফটওয়্যারের জার্নালসের কিন্তু কিছু লিমিটেশনস আছে। তো কি কি করতে পারবেন? কোনো জার্নালে যদি আপনার অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, ব্যাংক, ক্রেডিট কার্ড, পিটি ক্যাশ, পেপাল এই ধরনের কোনো জার্নাল আপনি সরাসরি রেকর্ড করতে পারবেন না। আমি একটু দেখাই ডেমো। যেমন আমি এখানে ড্রপডাউনে ক্লিক করলাম, এই যে হেডগুলো আসে এখান থেকে কিন্তু আমাকে ডেবিট ক্রেডিট সিলেক্ট করতে হবে, তাই না? দেখেন এইখানে যেমন আমাদের ব্যাংকগুলো, ক্রেডিট কার্ড, পেপাল কিন্তু অন দিয়ে স্টার্ট হয়েছে। এই ধরনের কোনো চার্ট অফ অ্যাকাউন্ট আছে এখানে? নেই। যদি না থাকে সেটা তো আমরা এন্ট্রি করতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যদি এই কোনো জার্নালে এই ধরনের হেড থাকে, ব্যাংক, ক্যাশ, পিটি ক্যাশ, পেপাল, ক্রেডিট কার্ড, সো এগুলো আপনি কিভাবে রেকর্ড করবেন? আমি বলছি এগুলো নোট করে রাখবেন। ব্যাংক, ক্যাশ, পিটি ক্যাশ, পেপাল, ক্রেডিট কার্ড এই ধরনের কোনো এন্ট্রি যদি জার্নালে থাকে সেটা আপনি স্পেন্ট মানি বা রিসিভ মানির মাধ্যমে রেকর্ড করতে পারবেন। আর যদি অ্যাকাউন্টস রিসিভেবল হয় সেক্ষেত্রে আপনাকে ইনভয়েস করতে হবে, এবং অ্যাকাউন্টস পেয়েবল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বিল করতে হবে। আর ইনভেন্টরি যেটা ছিল সেটা তো সরাসরি বিলের সাথে কানেক্টেড। সো এই যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা একটু নোট করে রাখবেন। এখানে আমাকে জার্নাল রেকর্ড করতে হলে এখানে আমাকে ডেট দিতে হবে, একটা ন্যারেশন দিতে হবে, এবং আমাকে ডেবিট ক্রেডিট সিলেক্ট করতে হবে। সো আমি ন্যারেশন দিয়ে নিচ্ছি। রেন্ট, রেন্ট এখনো এক্সপেন্স ক্রিয়েট হয়েছে বাট এখনো পে করা হয়নি। ডেট সিলেক্ট করতে হবে। আমি চলে যাই জানুয়ারি 1 তারিখে। এখন এই যে দুইটা যে আছে এই দুইটা আমি টিকমার্ক উঠিয়ে দিই। টিকমার্ক উঠালে কি হবে, দিলে কি হবে? এই যে আমার যে ন্যারেশনটা আছে এটা যদি আমি ডেসক্রিপশনে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাকে এই দুইটা অপশনে টিকমার্ক দিতে হবে। এখন যদি আমি ক্লিক করি, ক্লিক করব ফার্স্টে, দেন কার্সরটা আমি অন্য কোথাও রাখবো, ন্যারেশনটা চলে এসেছে। আবার ক্লিক করব, কার্সরটা অন্য কোথাও রেখে এন্টারে ক্লিক করব, এই যে আমার ন্যারেশন চলে এসেছে। এখন আমি আমার জার্নালটাকে সিলেক্ট করব। এখানে রেন্ট ডেবিট, রেন্ট পেয়েবল, ক্রেডিট হবে। সো ফার্স্টে দেখি রেন্ট নামে কোনো হেড আছে কিনা। আচ্ছা, এটা ধরে নিচ্ছি আমরা 500 পাউন্ড। রেন্ট পেয়েবল, আচ্ছা এই ধরনের কোনো হেড নেই, আমাকে একটু ক্রিয়েট করে নিতে হবে। আমি চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে। সো রেন্ট পেয়েবল, এটা যেহেতু আমাদের লাইবিলিটি স্টার্ট হয় আমাদেরকে 8 দিয়ে স্টার্ট করতে হবে। সো এখান থেকে যে নাম্বারটা অ্যাভেলেবল আমরা সেটা নিব। ফার্স্টে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে আমাদের এখানে লাইবিলিটি, আমি এটা সিলেক্ট করব। দেন কোড দিতে হবে, নেম দিব রেন্ট পেয়েবল। ডেসক্রিপশনটা দিচ্ছি না, এটা ম্যান্ডেটরি না, সো এটা স্কিপ করব। এখন এটা আমি সেভ করে দিচ্ছি। সো আমাদের রেন্ট পেয়েবল অ্যাড করা ডান। এখন আমি জার্নালে চলে আসি, একটু রিলোড দিতে হবে। তো জিরো সফটওয়্যার একটা বিষয়, কুইকবুকসে অনেক ক্ষেত্রে আপনি যদি যেমন চার্ট অফ অ্যাকাউন্ট আপনার অ্যাড করা ছিল না, আপনি এটা পেজটাকে ডুপ্লিকেট করে অন্য প্যানেলে গিয়ে অন্য সেন্টার গিয়ে আপনি অ্যাড করে জাস্ট রিলোড দিলে কিন্তু আপনি সেই সেন্টার থেকে অ্যাড করতে পারবেন।
কিন্তু জেরো সফটওয়্যার যখন আপনি রিলোড করবেন আপনাকে প্রথম থেকে করতে হবে। এই যে আমি এতক্ষণ যে বিষয়গুলো এন্ট্রি করেছিলাম সবকিছু কিন্তু চলে গিয়েছে, আমাকে আবার প্রথম থেকে এন্ট্রি করতে হবে। তো আমি আবার প্রথম থেকে এন্ট্রি করি, আমি ন্যারেশনটা দিয়ে নিচ্ছি। ডেট এন্ট্রি করব, অ্যাকাউন্ট সিলেক্ট করব, রেন্ট ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। এখন আমি ন্যারেশনটা নিয়ে আসব। দেন এখন আমি চাইলে এটাকে সেভ অ্যাজ ড্রাফটে সেভ করে রাখতে পারি, দেন পোস্ট করতে হবে। সো আমি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করলাম। ক্লিক করার পর সেম এখান থেকে ফার্স্টে আমাকে, আপনি যদি কোনো অর্গানাইজেশনে জব করেন, মনে করেন আপনি জুনিয়র এক্সিকিউটিভ, আপনি একটা জার্নাল করলেন, পোস্ট, দেন আপনার যে সিনিয়র এক্সিকিউটিভ যে আছে সেটা চেক করবে, চেক করে সে হয়তো এটাকে পোস্ট করে দিতে পারে। ফার্স্টে এটাকে আমি কপি করব, কপি করে আমি পোস্ট করে দিতে পারি, আবার আমরা যদি ভুল করি এটাকে আমি ডিলিট করেও দিতে পারি। সেখান থেকে আমি পোস্ট করব। ওকে, পোস্ট করা ডান। এভাবেই হচ্ছে আমরা জেরো সফটওয়্যারে জার্নাল রেকর্ড করব। আর আমি বলেছিলাম কিছু কিছু লিমিটেশনস আছে যেগুলো জার্নাল রেকর্ড করা যায় না, সেক্ষেত্রে আমাদের ট্রানজাকশনগুলো কিভাবে করতে হবে আমি কিন্তু সেটাও বলেছি। এখন আমরা দেখব যে জেরো সফটওয়্যারে কিভাবে জার্নাল ইম্পোর্ট করতে হয়। সো আমি ফার্স্ট ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমি একটা সফটওয়্যার থেকে টেমপ্লেট ডাউনলোড করে নিব। আচ্ছা, আমি একটা টেমপ্লেট ডাউনলোড করলাম। করার পর আমাকে ইনফরমেশন দিতে হবে। ন্যারেশন ম্যান্ডেটরি, এটা আমাকে দিতে হবে, স্কিপ করতে পারবো না। ডেট ম্যান্ডেটরি দিতে হবে। দেন অ্যাকাউন্ট কোড। আমরা যখন কুইকবুক সফটওয়্যারে কাজ করেছি আমরা কি করতাম, চার্ট অফ অ্যাকাউন্ট আমরা সফটওয়্যারে যেভাবে করেছি পুরোটা কপি করে এখানে এসে পেস্ট করতাম। বাট জেরো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা শুধুমাত্র চার্ট অফ অ্যাকাউন্টের যে কোডগুলো ছিল কোডগুলো ব্যবহার করব। আরেকটা জিনিস দেখবেন, আমরা যখন কুইকবুকসে কাজ করেছি, আমরা যখন চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি আমাদের গ্যাপের স্ট্যান্ডার্ড অনুযায়ী তো নাম্বারটা অ্যাড করতে হয়। সো আমরা যদি চাই নাম্বার অ্যাড করতে পারবো, আবার যদি চাই নাম্বার স্কিপ করতে পারবো, এটা ম্যান্ডেটরি না। বাট জেরো সফটওয়্যার কিন্তু আমাদের প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্টের হেডের সাথে আমাদেরকে নাম্বার অ্যাড করতে হচ্ছে। সো এখানে অ্যামাউন্ট দিয়ে দিব, ট্যাক্স রেট, এই ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে। তো ফার্স্টে আমি হচ্ছে ন্যারেশন দিয়ে নিচ্ছি। এটা আমি স্যালারি এক্সপেন্স, ডেট দিতে হবে, ডিসক্রিপশনে আমি স্যালারি এক্সপেন্স দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট কোড দিতে হবে। সো এখানে যে আমরা অ্যাকাউন্ট কোড দিব এটা আমরা সফটওয়্যারে দেখে নিব যে কি কি আছে। স্যালারি এক্সপেন্স, এটা জার্নাল হচ্ছে স্যালারিজ ডেবিট, ওয়েজেস পেয়েবল ক্রেডিট। সো আমরা দেখে নেই সফটওয়্যার কোন কোড ইউজ করেছে। স্যালারিজ এর জন্য 477841। সো এখানে আমরা ফার্স্টে লিখবো হচ্ছে 477, এখানে লিখবো হচ্ছে 841। 814। ও সরি, 814।
ট্যাক্স রেট হচ্ছে আমাদের নো ট্যাক্স। অ্যামাউন্ট দিয়ে দিব, এটা আমি ধরে নিচ্ছি 400 পাউন্ড। তো এখানে আমাদের যেটা ক্রেডিট হবে, ক্রেডিট অ্যামাউন্টের আগে আমাদেরকে একটা মাইনাস অ্যাড করতে হবে। আমি মাইনাস অ্যাড করে দিচ্ছি। আমাদের সব ইনফরমেশন দেওয়া ডান। বাকি যে ইনফরমেশন গুলো আছে এখানে তেমন কিছু নেই, এগুলো না দিলেও হবে। সো এখন এটা আমি সেভ করব। অবশ্যই আমাকে CSV ফরম্যাটে সেভ করতে হবে। এখন আমি সফটওয়্যারে চলে আসি, ব্রাউজ করে নিয়ে আসবো। দেন ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট। এই যে আমার কিন্তু ইম্পোর্ট হয়েছে। ইম্পোর্ট হওয়ার পর কিন্তু এটা আমাদের ড্রাফটে থাকবে, এটা কিন্তু পোস্ট হয়নি। এই যে চলে এসেছে, এটা আমাদেরকে পোস্ট করতে হবে। আমি এটা পোস্ট করে দিচ্ছি। এই যে এখানে বলছে, আচ্ছা ট্যাক্স রেট, এখান থেকে আমি এই যে এখান থেকে আমি নো ভ্যাট সিলেক্ট, নো ট্যাক্স সিলেক্ট করে দিই, তাহলেই হবে। আমাদের জার্নাল অ্যাড করা ডান। আমরা ফার্স্টে দেখলাম যে কিভাবে আমাদের একটা জার্নাল সফটওয়্যার রেকর্ড করবে এবং দেখলাম যে কিভাবে ইম্পোর্ট করতে হয়। আমি একটু জার্নালে যাই, আবার যাই, একটা জিনিস দেখাই। যেমন এখানে কিন্তু একটা বিষয় তারা বলেছে, উই রিকমেন্ডেড দ্যাট অনলি ইউর অ্যাকাউন্টেন্ট অর বুককিপার ক্রিয়েট জার্নালস আনলেস ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ম্যানেজিং ইউর জেনারেল লেজার। তো জেরো সফটওয়্যারের ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু মেনে চলতে হয়। ভুল করলে এটা হচ্ছে পরবর্তীতে রিপোর্টে প্রবলেম দেখা দেয় এবং সংশোধন করা বেশ জটিল। এর জন্যই বলেছে যে অ্যাকাউন্টেন্ট বা বুককিপারকে দিয়ে যেন জার্নাল এন্ট্রি করানো হয়। যেমন একটু আগেই বললাম, কুইকবুকসে জার্নাল কিন্তু ডাইনামিক। হ্যাঁ, আমরা আমাদের নিজের মনের মতো করে হচ্ছে জার্নাল এন্ট্রি করতে পারছি, আবার এডিট করা যায়। বাট জেরো সফটওয়্যারে কিন্তু এই জিনিসটা নেই। এখন এই যে স্যালারিটা আমরা এমপ্লয়ীদেরকে পেমেন্ট করব, স্যালারির যে জার্নালটা আমরা ইম্পোর্ট করলাম, এটা যদি পেমেন্ট করতে হয়, এটা তো কি করব, আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে অবশ্যই। এখন আমি কি এখান থেকে ব্যাংক সিলেক্ট করে জার্নাল এন্ট্রি করতে পারবো? কেউ একজন বলেন, এখান থেকে কি ব্যাংক সিলেক্ট করে জার্নাল এন্ট্রি করা যাবে? ব্যাংক সিলেক্ট করে কি কোনো জার্নাল করা যাবে? এনিওয়ান? কি ব্যাপার, আপনারা কি ক্লাসে আছেন নাকি নেই? আকলিমা খাতুন শুনতে পাচ্ছেন? আকলিমা খাতুন, আমি কিন্তু রেসপন্স না করলে অ্যাটেন্ডেন্স দিব না। দুইটা আইডি দিয়ে জয়েন করে কোনো রেসপন্স নেই। আচ্ছা, আমি একটু আগেই বলেছি জেরো সফটওয়্যার ব্যাংক, পেপাল, পিটি ক্যাশ, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল এগুলো টাচ করে কোনো জার্নাল করা যায় না। তো স্যালারিটা যেহেতু এখন আমি পে করব, সেক্ষেত্রে আমার স্পেন্ড মানি হবে ব্যাংকের থ্রুতে পে করব। যেহেতু ব্যাংক এখানে সিলেক্ট করা যাবে না, এটা আমরা রেকর্ড করব স্পেন্ড মানি দিয়ে। আমি স্পেন্ড মানিতে চলে যাব, আরবিএস ব্যাংকের থ্রুতে পে করব। যেমন কাকে পেমেন্ট করছি, আমি একজন এমপ্লয়ার নেম দিব, আমি এখানে অ্যালেক্স দিয়ে দিলাম। ডেট দিতে হবে, আমি একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন দিব ওয়েজেস পেয়েবল।
কোয়ান্টিটি অ্যাড করে দিব 1, ইউনিট প্রাইস এটা কত ছিল, এটা ছিল 400 দিয়েছিলাম আমরা। অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, আমাদের অ্যাকাউন্ট কোড ছিল চার্ট অফ অ্যাকাউন্টের 814 ওয়েজেস পেয়েবল পেরোল, নো ভ্যাট হবে, সব দেওয়া ডান। এখন এটা আমরা সেভ করে দিব। তো আমি এই যে জার্নালের পার্টটুকু করলাম, এটার জন্য আমি ডকুমেন্ট প্রোভাইড করব না, অ্যাকর্ডিং টু ভিডিও। আমি ভিডিওতে যে প্রসেসে করেছি আপনারাও সেটা করবেন। জার্নাল নিয়ে কারো কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন, আর যদি না থাকে আমি নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, কার কোনো কোশ্চেন নেই। এখন আমরা দেখব যে কিভাবে মাল্টি কারেন্সি ইনভয়েস করতে হয়। তো আমি ফার্স্টে ইনভয়েসে চলে যাই। তো কুইকবুকসের চাইতে জেরো সফটওয়্যারে মাল্টি কারেন্সি ইনভয়েস রেকর্ড করাটা বেশ ইজি। এখানে আমি কন্ট্যাক্ট নেম দিব, যেমন আমি অ্যামান্ডা দিলাম। কুইকবুকসে কি করতে, আমরা যখন কোনো কাস্টমারকে দিয়ে বা কোনো সাপ্লায়ারকে দিয়ে মাল্টি কারেন্সি ইনভয়েস করে থাকি, তাকে একাধিক কারেন্সিতে আমাকে অ্যাড করতে হয়। অ্যামান্ডাকে দিয়ে যদি আমি অস্ট্রেলিয়াতে প্রোডাক্ট সেল করে থাকি, অস্ট্রেলিয়ান কারেন্সিতে অ্যাড করতে হবে, কানাডাতে করলে কানাডিয়ান কারেন্সিতে অ্যাড করতে হবে, নিউজিল্যান্ডে করলে নিউজিল্যান্ড কারেন্সিতে অ্যাড করতে হবে। বাট জেরো সফটওয়্যারে এই বিষয়টা নেই। কুইকবুকসের চাইতে জেরো সফটওয়্যারে মাল্টি কারেন্সি রেকর্ড করাটা বেশ ইজি। এখানে আমরা ডেট দিয়ে নিব, ডেট আমি ধরে নিচ্ছি জানুয়ারির 1। ইনভয়েস নাম্বার অটোমেটিক চলে এসেছে। এখান থেকে আমরা কারেন্সি সিলেক্ট করব, যেমন আমি অস্ট্রেলিয়ান ডলারে করব। সো আমি অস্ট্রেলিয়ান ডলার সিলেক্ট করলাম, করার পর আমি আইটেম সিলেক্ট করব, কোয়ান্টিটি অ্যাড করে দিব 1580। এখানে কিন্তু দেখাচ্ছে এই যে 1 পাউন্ডে 2.022 পয়েন্ট সামথিং অস্ট্রেলিয়ান ডলার। এটা কিন্তু আমরা কারেন্ট যে রেট আছে এই ডেটের, সেই রেটটা আমরা দেখতে পাচ্ছি। সো এটাকে ফার্স্ট আমি সেভ করে দিই। তো ইনভয়েস করলাম, করার পর এখন আমাকে পেমেন্ট করবে। তো যখন পেমেন্ট করবে তখন কিন্তু এক্সচেঞ্জ গেইন অর লসের একটা ব্যাপার চলে আসে। এখন আমার প্রফিট হলো নাকি লস হলো এটা আমরা কিভাবে বুঝবো? আমার হোম কারেন্সি যদি কমে যায় সেক্ষেত্রে আমার লস হবে, আর যদি আমার হোম কারেন্সি বাড়ে সেক্ষেত্রে আমার প্রফিট হবে। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করলেন, একটা ইনভয়েস করলেন, ঠিক আছে? ইনভয়েসটা যখন আপনি করলেন, আপনার কোনো ইউএস এর ক্লায়েন্টের জন্য করেছেন। তো ক্লায়েন্ট আপনাকে পে করতো, সেটা করেছেন জানুয়ারির 1 তারিখে। তো জানুয়ারির 1 তারিখে যখন করেছেন, ক্লায়েন্ট আপনাকে পে করতে $6,600, যেটা আপনি আপনার বাংলায় হোম কারেন্সিতে 10,000 টাকা পেতেন। তো যখন এটা তো সে বাকিতে প্রোডাক্ট নিয়েছে, তো জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারিতে সে আপনাকে পেমেন্ট করলো, মেক পেমেন্ট। হ্যাঁ, আপনি পেমেন্টটা রিসিভ করলেন। রিসিভ করার পর সে কিন্তু আপনাকে $6,600 দিয়েছে, বাট আপনি যখন আপনার ব্যাংকে বাংলাদেশি টাকায় রিসিভ করেছেন, আপনি তখন $9,500 পেলেন। তো এই যে 500টা যে কম পেয়েছেন, এটার কারণ কি? এটার কারণ কি কনভার্সন রেট কমে গিয়েছে। এর জন্য এটা মনে রাখবেন যে আপনার যদি হোম কারেন্সি কমে যায় সেক্ষেত্রে আপনার লস হবে, আর আপনার যদি হোম কারেন্সি বাড়ে সেক্ষেত্রে আপনার প্রফিট হবে।
অ্যাড পেমেন্টে ক্লিক করব, অ্যাকাউন্ট সিলেক্ট করব, এটা আমি সিলেক্ট করব হচ্ছে ফেব্রুয়ারির, অ্যাড করে দিব। এখানে রেটটা আসেনি। আচ্ছা, রেটটা আপডেট হয়নি, আমি একটু এখান থেকে দেখে নিই। আমি এখান থেকে কপি করে নিই, এখন পেমেন্ট করি। পেমেন্ট ডান। এভাবেই হচ্ছে আমাদেরকে জেরো সফটওয়্যারে মাল্টি কারেন্সি ইনভয়েস করতে হবে। তো এখন আমরা চলে যাই রিপোর্ট সেন্টার, আমাদের রিপোর্টগুলো একটু চেক করে দেখি। তো ফার্স্টে চলে যাব আমরা ব্যালেন্স শিটে। আমরা ডেট কাস্টম করে নিচ্ছি। ডেট, এখানে একটা বিষয় মনে রাখবেন, এই যে রেন্ট পেয়েবল কিন্তু 500 ছিল আছে, আমরা কিন্তু আরেকটাও করেছিলাম, সেটা ছিল স্যালারি অ্যান্ড ওয়েজেস পেয়েবল, যেটা ছিল পেরোল, সেই হেডটাও কিন্তু থাকার কথা, সেই হেডটা কিন্তু আমরা 0 করে দিয়েছি, হেডটা নেই। একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন কুইকবুক সফটওয়্যারে কোনো ব্যালেন্স শিটের হেডের ব্যালেন্স যখন 0 হয়ে যাবে সেটা কিন্তু থাকবে, কিন্তু জেরো সফটওয়্যার যখন হেডের ব্যালেন্সটা 0 হয়ে যাবে সেটা সফটওয়্যার থেকে ভ্যানিশ হয়ে যাবে, সেটা আপনি আর সফটওয়্যারে দেখতে পাবেন না। এই যে রেন্ট পেবল, রেন্টটা কিন্তু এখন আমরা এদের এক্সপেন্স হয়েছে পে করিনি, তো এটা আপনারা বাসায় রেকর্ড করবেন। এটা যদি আমি পে করি ব্যাংকের মাধ্যমে গিয়ে স্পেন্ড মানিতে গিয়ে, তখন দেখবেন এই হেডটা আমার 0 হয়ে যাবে। তো আপনাদের ব্যালেন্স শিট রিপোর্টে অ্যাড করতে হবে। দেন আমি চলে যাই প্রফিট অ্যান্ড লসে। এখানে হচ্ছে আমাদেরকে ডেটা আপডেট করতে হবে। আপডেট, এই যে আমাদের রেন্ট, এক্সপেন্স, স্যালারিজ। আপনার প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট রিপোর্টটা অ্যাড করবেন, এছাড়া আরো কিছু রিপোর্ট অ্যাড করবেন, আমি বলে দিচ্ছি। এস্ট পেয়েবল সামারি, এস্ট পেয়েবল সামারিতে অ্যাড করতে হবে, ডেটটা আপডেট করে নিতে হবে, আপডেট করে দেন আপডেট দিয়ে এটা রান করবেন। আরো কিছু রিপোর্ট অ্যাড করবেন, আমি বলে দিচ্ছি কোনগুলো। এখান থেকে আপনাদেরকে ব্যালেন্স শিট দিতে হবে, দেন প্রফিট অ্যান্ড লস, এস্ট পেয়েবল সামারি, পেয়েবল ইনভয়েস ডিটেল, পেয়েবল ইনভয়েস সামারি। আচ্ছা, এই কয়েকটা রিপোর্ট অ্যাড করলেই হবে। আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম একটু যদি আবার রিভিউ করি। আমরা ফার্স্টে দেখেছি কিভাবে রিপিটিং ইনভয়েস করতে হয়, রিপিটিং বিল করতে হয়, এরপর আমরা হচ্ছে সাপ্লায়ার্স বিল সেন্টারটা দেখেছি, দেন আমরা দেখেছি স্পেন্ড মানি, ডিরেক্ট পেমেন্ট, প্রি পেমেন্ট, ওভার পেমেন্ট দেখেছি,
এরপর দেখেছি মাল্টি কারেন্সি ইনভয়েস, দেন জার্নাল কিভাবে ম্যানুয়ালি অ্যাড করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয়। এরপর আমরা দেখেছি মাল্টি কারেন্সি ইনভয়েস। আপনাকে কাজ পেতে কিন্তু তার চাইতে বেশি এফোর্ট দিতে হবে, বাট স্টুডেন্টরা কোর্স করার পর হচ্ছে আর প্র্যাকটিস করে না, আর কাজের জন্য তো ট্রাই করে না, তো কাজ কিভাবে পাবে? কাজ কিন্তু মার্কেটে আছে। আগে একটা নির্দিষ্ট প্লেসে থাকতো, আমরা ফাইবারে আপওয়ার্কে পেতাম, বাট এখন কাজের পরিমাণ বেড়েছে, বাট কাজগুলো হচ্ছে মার্কেট প্লেসের বাইরে চলে গিয়েছে। তো আপনি যদি রিমোটলি ট্রাই করেন, লাকলি যদি কোনো সিপি এর সাথে কানেক্ট হতে পারেন, লিঙ্কডইন এর মাধ্যমে যদি ট্রাই করেন, তাহলে কিন্তু জব পাওয়ার পসিবিলিটি আছে। জিনিসটা কিন্তু এমন না যে মার্কেটে কাজ কমে গিয়েছে বা কাজ নেই। আমরা যে অনেকের কাছে শুনি ফাইবারে আপওয়ার্কে আগে কাজ পাওয়া যেত, কাজ পাওয়া যায় না। ফাইবারে আপওয়ার্কে কাজ সব আগে পাওয়া যেত, এখন হচ্ছে ক্লায়েন্টরা বিভিন্ন প্লেসে হচ্ছে ছড়িয়ে পড়েছে, এখন হচ্ছে লোকালিও কাজ পাওয়া যায় অনেক মার্কেট প্লেসের বাহিরে। সো নতুন হিসেবে আপনারা যদি মার্কেট প্লেসের বাহিরে ইফোর্ট দেন, আপনারা কিন্তু কাজ পাবেন। তো এর জন্য শিখতে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর কোর্স করতে, এই সফটওয়্যারগুলো শিখতে আপনারা যে পরিমাণ ইফোর্ট দিচ্ছেন, কাজ পাওয়ার জন্য তার চাইতে বহুগুণ বেশি কিন্তু ইফোর্ট দিতে হবে। আপনাদের কারো কোনো রিলেটিভস বা কেউ কি দেশের বাহিরে থাকে? এমন কেউ কি ম্যাডাম আছে? আমাদের ফাইবার জি, আপনাদের ফাইবার আপওয়ার্কের এগুলো কি হবে এখন না একদম শেষে হবে? আই থিংক শেষের দিকে হতে পারে। আচ্ছা, আপনাদের যারা আছেন, আপনাদের মধ্যে কি কারো রিলেটিভস? আমার কথা কি শুনছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, জি জি শুনেছি। আচ্ছা, কে কে আছেন? প্রদীপ কুমার সরকার, এমডি তৌহিদুল প্রেজেন্ট ছিল, তানিয়া আক্তার, সজল হোসেন প্রেজেন্ট। আচ্ছা, আমি সবারটা দিচ্ছি। উষাচিং মার্ম অ্যাবসেন্ট, শারাফাত অ্যাবসেন্ট, মাসুম চৌধুরী অ্যাবসেন্ট। আসি ম্যাডাম, আসি। আছেন, ওকে, প্রেজেন্ট। হাসনাইন অ্যাবসেন্ট, নাহিদ হোসেন অ্যাবসেন্ট, সুজাতা সরকার উনি আজকে জয়েন করেনি, অ্যাবসেন্ট। রাব্বি, রেজা এ রাব্বি, অ্যাবসেন্ট। আকলিমা খাতুন প্রেজেন্ট ছিলেন। মিজানুর রশিদ প্রেজেন্ট। ওয়াসিম কুমার অ্যাবসেন্ট। তনয় প্রেজেন্ট ছিলেন। সাজেদুল আলম প্রেজেন্ট। এমডি আবিদ অ্যাবসেন্ট। এমডি সাজেদুল ইসলাম, সাজেদুল আলম আছে, ইসলাম নেই, ওকে। শাহিদুজ্জামান শাহিন অ্যাবসেন্ট। আচ্ছা, রফিক আহমেদ অ্যাবসেন্ট। সিফাত আওয়াল অ্যাবসেন্ট। তারেক আজিজ প্রেজেন্ট ছিলেন। আহমেদ সাইদ, ওকে, হ্যাঁ আপনি তো সবার আগে ক্লাসে জয়েন করেছিলেন আজকে। এমডি সেলিম রেজা অ্যাবসেন্ট। উম্মে হানি দিনা অ্যাবসেন্ট। কি ব্যাপার, আজ সবাই অ্যাবসেন্ট? এমডি আলামিন, জিনিয়া অ্যাবসেন্ট। প্রেজেন্ট। আপনি অস্ট্রেলিয়ান কোম্পানিতে ট্যাক্স সেট আপ করতে পারবেন না? আমি বলি, অস্ট্রেলিয়াতে একটাই রেট থাকে, যেমন আমি অস্ট্রেলিয়ার বুক কিপিং এর কাজ করি রিমোটলি, তো ওদের ট্যাক্সের রেট হচ্ছে একটা, হ্যাঁ, একটা হচ্ছে নো ভ্যাট আর একটা হচ্ছে 10% জিএসটি থাকে। তো এটা আপনি চাইতে পারবেন না, এটা আপনি 10% দিয়ে করবেন। যখন আপনি অস্ট্রেলিয়ান কোম্পানিতে প্র্যাকটিস করেন, তখন আপনি 10% দিয়েই প্র্যাকটিস করবেন। এই যে ফাইনাল প্রজেক্ট কেউ হায়ার, সাপোজ আপনি কাউকে হায়ার করলেন, হ্যাঁ, কাজ করতে গিয়ে প্রথম দিকে ভুল করতে পারে, আপনি হয়তো তাকে দু একবার হেল্প করবেন, সে যদি বারবার ভুল করে, আপনি কি তাকে রাখবেন? আপনি না, সেটাই বলছি আমি। এর জন্যই তো কোর্স করতে এসেছেন, শিখতে এসেছেন, শিখবেন। আর কোথায় কি ভুল হলে কিভাবে সংশোধন করতে হয়, এডিট করতে হয়, সেটা কিন্তু ক্লাসে বলে দিই। তো এটা ভালো করে মনে রাখতে হবে যে কোনটা ভুল করলে কিভাবে ইমপ্রুভ করতে হয়।
না সে ঠিক আছে, আমি যেটা জানতে চাচ্ছি যে এরকম হলে কি এরকম হতে পারে যে পরবর্তীতে কেউই আমাকে আর হায়ার করলো না আমার এখন রেপুটেশন আপনি খারাপের জন্য? যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনার যদি রেটিংস কম হয়, সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। বা আপনি যদি সেটাই জানতে রিমোটলি কাজ করেন কোনো কোম্পানির, হয়তো সেখানে আপনি পারলেন না ভালো, সেখান থেকে আপনাকে বাদ দিয়ে দিল, বাট অন্যান্য যারা রিমোট কোম্পানি আছে তারা তো এটা জানবে না। তো বাট তারা যখন আপনাকে হায়ার করবে, তখন যদি আবার না পারেন, তখন হয়তো আপনাকে ব্ল্যাক লিস্টেড করতে পারে। এত ভয় পাওয়ার কিছু নেই, আপনারা যদি এগুলো ভালো করে শিখেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ। না এটা জেনে রাখলাম, কারণ মানে পুরো আর আপনারা এটা ভাববেন না যে আমারটা এখনো ভালো করে শেখা হয়নি, শিখে ট্রাই করব। যতটুকু পারেন ট্রাই করতে থাকবেন। হ্যাঁ, এমন হ্যাঁ হতে পারে আপনি সাথে সাথে কাজ পাবেন, আবার এমন হতে পারে 1 বছর সময় লেগে যেতে পারে, আবার ইনস্ট্যান্টও পেতে পারেন। হ্যাঁ, তো ট্রাই প্র্যাকটিক্যাল করবেন। কাজ না করলে তো ভুল, না যে আমি শেষ করে পরে দেখি ট্রাই করব, না এটা করতে যাবেন না। ওইটা হবে না, তাহলে তুমি ভুল প্র্যাকটিক্যালি কাজ না করলে তো ভুল ধরতে পারবো না। হ্যাঁ, আপনি প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন তখন আপনার মধ্যে সাহস চলে আসবে, আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন। ইনশাআল্লাহ। আপু, কি বলেন? কোনো কাজ পাওয়ার পর কি আগে চিন্তা করব, মানে দেখার পর কি চিন্তা করব যে এই কাজটাকে আমি পারবো নাকি পারবো না, নাকি আগে ওটা কনফার্ম করে ফেলবো তারপর আমি মানে ট্রাই করব? এখন অ্যাকাউন্টিং এর সেক্টরটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, আপনি যে এই যে কোর্সটা করলেন, আপনি যেই যে বিষয়গুলো শিখেছেন, এখন আপনাকে যদি জোহো বুকসে কেউ কোনো কাজ দেয়, আপনি কি সেটা একসেপ্ট করবেন? কারণ আপনি তো সেই সফটওয়্যারে কাজ করেননি, আপনি করেছেন কুইক বুকসে, করেছেন জেরোতে, সেক্ষেত্রে আপনি সেটা একসেপ্ট করবেন না। আপনার গিগের মধ্যে কিন্তু থাকবে যে আপনি কুইক বুকসে সার্ভিস দিচ্ছেন, জেরোতে দিচ্ছেন, তো ক্লায়েন্ট আপনাকে তার জন্যই নক করবে। কিন্তু মার্কেট প্লেসের বাহিরে যদি আপনি এমন কোনো কাজ পান বা এমন কোনো সফটওয়্যারের কাজ পান যেটা আপনি করেননি, সেক্ষেত্রে আপনি ডিনাই করে দিবেন, সেক্ষেত্রে আপনার তো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। আপু, ওয়ান মোর থিং, আমি রেসপন্স করতে পারিনি, আপনার কোয়েশ্চেনের একটু প্রবলেম ছিল। আর আমি দুইটা আইডি, কথা বলতে হলে মোবাইলটা ইউজ করতে হয়, দ্যাটস ওয়াই আমি দুইটা দিয়ে একসাথে জয়েন করি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু মেইন হচ্ছে ক্লাস চলাকালীন সময় আপনারা হচ্ছে আমি যদি ডাকি রেসপন্স করবেন। আর কারো কোনো কোয়েরিজ আছে? এমডি সাজেদুল ইসলাম, শুনতে পাচ্ছেন? আর কারো কোনো প্রশ্ন নেই? তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর অন টাইমে সবাই অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। ম্যাম প্রেজেন্টটা কি নিছিলেন? হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ